আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে ফিজিক্স ফার্স্ট পেপার কাজ ক্ষমতা শক্তি এর প্রথম পর্বে। তো শুরুতেই আমরা চলো এই চ্যাপ্টারের সিকিউ টাইপের অ্যানালাইসিসটা দেখি যে কোন কোন টাইপ থেকে সিকিউ বেশি আসে, সেই টাইপগুলো কী কী, এবং তারপর আমরা চ্যাপ্টার এর ভিতরে আমরা সরাসরি চলে যাব। সো শুরুতে দেখতে পাচ্ছ সিকিউ টাইপ অ্যানালাইসিস। প্রথম টাইপ হচ্ছে আমরা রেখেছি কুয়া কর্মদক্ষতা। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসা প্রশ্ন হচ্ছে এই টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কুয়া এবং কর্মদক্ষতার এই টাইপটা থেকে। তারপর আরেকটি ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। এটাও সেম একইভাবে ইম্পর্টেন্ট। কখনো এটা আসে, কখনো এটা আসে, কখনো এটা এরকম বেশি হয়। এছাড়াও তার মানে এখানে বিভব শক্তি, গতিশক্তি, সেই শক্তির সংরক্ষণশীলতার বিভিন্ন ক্যাটাগরি আমরা দেখব। হেলানো তল, তারপর হচ্ছে সরল দোলক, তারপর হচ্ছে একটা বস্তু উপর থেকে ফেলে দিলে যত রকমের আছে সব কিছুর শক্তির সংরক্ষণশীলতা। এখানে অনেকেরই তোমাদের সমস্যা হয় হচ্ছে হেলানো তলের টাইপটা। কোনো সমস্যা না, আমি খুবই সুন্দরভাবে হাতে কলমে করিয়ে দেবো, অবশ্যই তুমি পারবে। সো কুয়া কর্মদক্ষতা, শক্তির সংরক্ষণশীলতা একদমই সুন্দরভাবে করে ফেলতে হবে। আর আদার্স টাইপের মধ্যে আছে কাজ শক্তি উপপাদ্য, তারপর হচ্ছে হাতুড়ি পেরেক, স্প্রিং, সো বিভিন্ন টাইপের অন্যান্য জিনিসগুলো, বা হচ্ছে ভারকেন্দ্রের স্মরণজনিত কাজ, একটার উপরে একটা ব্লক রেখে স্তম্ভ তৈরিতে কৃত কাজ, একটা লাঠিকে এরকম সোজা করতে কৃত কাজ, হ্যাঁ, সমান অবস্থায় খাড়া করতে কৃত কাজ। সো এরকম বিভিন্ন যে টাইপগুলো আছে সেই সবগুলো আমরা এই আদার্স এই টাইপের মধ্যে আমরা শিখবো। সো চলো আজকে আমরা দেখবো হচ্ছে কুয়া এবং কর্মদক্ষতা, বুঝতেই পারছো। সো টাইপ 1 আমাদের এই চ্যাপ্টারের জন্য, টাইপ 1টা হচ্ছে কুয়া কর্মদক্ষতা। শুরুতে আমরা দেখে আসো কী ধরনের প্রশ্ন এখানে দেয়। গ নম্বরে সাধারণত তুমি দেখবে খেয়াল করে যে পাম্প করতে কৃত কাজ বা ক্ষমতা, পাম্প নষ্ট হয়ে গেলে বাকি পানি তুলতে কত সময় লাগবে, কোন পাম্পটার ক্ষমতা বেশি, কোন পাম্পটায় কম সময় লাগবে, কত সময় সাশ্রয় হবে, এরকম টাইপই সবচেয়ে বেশি সময় বের করাটা সবচেয়ে বেশি দেয় এখানে। এবং খেয়াল রাখতে হবে কর্মদক্ষতা রিলেটেড থাকতে পারে। এবং গ নাম্বার সাধারণত কত হচ্ছে কতটুকু কৃতকাজ হয়েছে, ক্ষমতা কত, এরকম প্রশ্নগুলি সাধারণত দেয়। সো আমরা প্রত্যেকটাই দেখবো, বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমরা এখানে দেখবো, কোনো সমস্যা নেই। সো চলো আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি হচ্ছে আমাদের টাইপের মধ্যে ক্ষমতা, এবং তারপর হচ্ছে কর্মদক্ষতা, কুয়ার ম্যাথ। এই কুয়ার যাবতীয় রিলেটেড প্রশ্নগুলো সব কিছু আমরা দেখবো। যে কুয়ার ভারকেন্দ্রের স্মরণ নির্ণয় করতে বা গড় স্মরণ নির্ণয় করতে অনেকেরই সমস্যা হয়। সো কোনো সমস্যা থাকবে না, একদম পানি পানি হয়ে যাবে। সো চলো আমরা শুরু করি এখান থেকে ক্ষমতা, এই প্রথম টপিকটা। সো নর্মালি আমরা সবাই সংজ্ঞাটা জানি যে কাজ করার হারকে কি বলে, যে কাজ করার হারকে আমরা কি বলি, ক্ষমতা বলি, তাই না? যে কোনো একটা যন্ত্র প্রতি সেকেন্ডে কি পরিমাণে কাজ করছে, হ্যাঁ, তাকে আমরা বলি ক্ষমতা। সো ক্ষমতার সূত্রগুলো আমরা চলো দ্রুত লিখে ফেলি। ক্ষমতার সূত্র কি? ক্ষমতাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা, পাওয়ার ক্ষমতা। সো পি ইকুয়াল টু সূত্র লিখে আমরা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি। কাজ করার হারকে ক্ষমতা বলে। সো কাজের পরিমাণটাকে আমি সময় দিয়ে ভাগ করে দেবো, তাহলে পেয়ে যাবো 1 সেকেন্ডে কাজের পরিমাণ, সেটা হচ্ছে ক্ষমতা। সো পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাছাড়া আমরা আরও লিখতে পারি, এখানে ডাব্লিউ এর পরিবর্তে লেখা যায় হচ্ছে এরকম, যে আমরা লিখতে পারি হচ্ছে ডট গুণ দিয়েও লিখতে পারি যে এফ ডট এস। সো বল এবং স্মরণের এই ডট গুণ ফল কিন্তু আমরা কাজ বলি, তাহলে আমরা এটা বলতে পারি এফ ডট এস ডিভাইডেড বাই টি। সেরকম আমরা লিখতে পারি। এফ এস যদি কি হয়, একই দিকে কার্যরত হয়, তাহলে এফ এস কস থিটা কস 0, তখন আমরা শুধুমাত্র লিখতে পারি হচ্ছে এফ এস বাই টিও আমরা লিখতে পারি এখান থেকে। এবং এস বাই টি এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে, যে দেখো এফ তো আমাদের থাকলো, আর এস বাই টি এর পরিবর্তে লেখা যায় হচ্ছে ভি। তাহলে পি সমান সমান ডাব্লিউ বাই টি এফ এস বাই টি এফ ভি। এভাবেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি ক্ষমতাকে, যেখানে এফ মানে হচ্ছে বল এবং ভি হচ্ছে সমবেগ। তার মানে সমবেগ যখন থাকবে তখন সেই ক্ষেত্রে কাজ ক্ষমতা বের করতে আমরা কি করব, যে পি সমান সমান এফ সমান সমান পি সমান সমান এফ ভি, বল ইন্টু সমবেগ, এটা আমরা কাজে লাগাবো। কোনো কোনো সময় আমাদের এটাও কাজে লাগবে, সেটা হচ্ছে যে ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে ক্ষমতা আমাদের প্রয়োজন হতে পারে। সো ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে আমাদের এই জিনিসটা হবে হচ্ছে এরকম, এফ এস বাই টি ছিল, তখন জিনিসটা হয়ে যাবে হচ্ছে আমাদের, যে তখন আমরা লিখবো হচ্ছে এভাবে যে টাও, হ্যাঁ, আমরা বলের পরিবর্তে লিখবো হচ্ছে টাও, টর্ক, হ্যাঁ, টর্ক যখন থাকবে। আর স্মরণের পরিবর্তে লিখবো হচ্ছে আমরা থিটা, আর নিচে হচ্ছে আমাদের কি টি। থিটা হচ্ছে কৌণিক স্মরণ, তার মানে ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে তখন আমাদের ক্ষমতা আসবে টাও থিটা বাই টি, যেটাকে কিনা আমরা সুন্দরভাবে এভাবেও লিখতে পারি যে এই টাও তো আমাদের থাকলো, আর থিটা বাই টি মানে হচ্ছে কি কৌণিক স্মরণ ভাগ সময় মানে হচ্ছে কৌণিক বেগ, তাহলে টাও ওমেগা, তার মানে আমরা এভাবেও লিখতে পারি। সো আমরা এই দেখো
ক্ষমতার এখানে এক সেট সূত্র কিন্তু পেয়ে গেলাম। সো আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে আমাদের এই সূত্রগুলো এখান থেকে কিভাবে থাকবে। সো এই হচ্ছে আমাদের এখানকার এক সেট সূত্র এখানে রেডি হয়ে গেল। সো আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রথম সেট সূত্রগুলো, যেগুলো আমাদের পরীক্ষাতে সরাসরি আসলে আমাদের অঙ্কগুলো করার সময় কাজে লাগবে। এবং আমরা একটু এদিকে আগে লিখি, কারণ মোস্ট ইম্পর্টেন্ট সূত্রটা আমরা এখন লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে, খেয়াল করো, W/T। সো W এর পরিবর্তে লিখতে পারি আমরা আবার কি, লিখতে পারি হচ্ছে আমরা mg। সো mg না, মানে mgh। W এর পরিবর্তে লিখতে পারি কি আমরা mgh। সো তখন আমরা লিখবো হচ্ছে এরকম mgh, আর নিচে তো আমাদের কি আছে, t আছে, তখন লিখতে পারবো হচ্ছে আমরা mgh/t। সো p = W/T, আর সাথে হচ্ছে mgh/t। সো এই হচ্ছে আমাদের এখানকার ফর্মুলাগুলো। সো সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের এই সূত্র, mgh/t। m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, t সময়, h হচ্ছে আমাদের সরণ বা গড় সরণ। যখন আমরা কুয়ার ম্যাথ করব, এমনিতে নর্মালি h হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তো কুয়ার ম্যাথগুলো করার সময় গড় সরণ নিতে হয়। কেন গড় সরণ নিতে হয় সেটা আমরা এখানে আলোচনা করব। সো এরপরে আমরা এখানে এককগুলো একটু দেখি যে আমাদের এই জিনিসটার একক কি হবে, আসলে এই ক্ষমতার একক কি। সো ক্ষমতার এসআই একক আমরা জানি সবাই যে হচ্ছে ওয়াট, আমরা ওয়াট বলি এটাকে, সেটাকে বলি হচ্ছে আমরা ওয়াট। হ্যাঁ, ক্ষমতার এসআই একক হচ্ছে কি, ওয়াট। সো এছাড়া আমরা বিভিন্ন এককে প্রকাশ করি, যেমন কিলোওয়াট, মেগাওয়াট, হ্যাঁ, হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা আমরা বলি। সো সেই সম্পর্কগুলো আমরা জানবো। এই ওয়াটের পরিবর্তে আমরা আরও বলতে পারি ওয়াট যে কথা, জুল পার সেকেন্ড সেটা হচ্ছে একই কথা। এছাড়া আমরা মনে রাখবো যে এটা হচ্ছে আমাদের কি রাশি, এটা কিন্তু স্কেলার রাশি, এই কথাও তোমাকে মনে রাখতে হবে। এদের রাশিটা হচ্ছে কি স্কেলার, সেটা হচ্ছে স্কেলার রাশি। সো ক্ষমতা স্কেলার রাশি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড, বা অন্য যে এককগুলো সেগুলো আমি একটু পরের পেজে তোমাকে লিখে দেখাবো। সো ওয়াট আর হচ্ছে স্কেলার রাশি, এই তো এখান থেকে তুমি মনে রাখলে তোমার হচ্ছে এতটুকু কথা তুমি মনে রাখো। সো কাজ করার হারকে ক্ষমতা বলে, তার মানে প্রতি সেকেন্ডে কী পরিমাণে কাজ করছো সেটা হচ্ছে ক্ষমতা। আর সূত্র হচ্ছে W/T, FS/T, অথবা FV বিশেষ করে কাজে লাগে, mgh/T বিশেষ করে কাজে লাগে। আর একক হচ্ছে ওয়াট আর স্কেলার রাশি। সো এবার আসো আমরা অন্য যে এককগুলো আছে, যেমন হচ্ছে কিলোওয়াট, মেগাওয়াট, হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, তো সেই জিনিসগুলো আসলে আমাদের এককগুলো কী কী। যেমন দেখো হর্স পাওয়ার, এটাও কিন্তু আমরা এটাকে কী বলি, আমি এখানে লিখেই রাখি। আর অন্যান্য এককগুলোর মধ্যে আমাদের যেমন কি আছে, অন্যান্য এককগুলোর মধ্যে আমাদের আছে হচ্ছে এখানে অশ্ব ক্ষমতা আমরা ইউজ করি, হর্স পাওয়ার আমরা একক হিসেবে ইউজ করি। এটা এসআই একক না, এটা হচ্ছে আমাদের এমনি একক, হর্স পাওয়ার, বা আমরা বলি অশ্ব ক্ষমতা, বা আমরা বলি হর্স পাওয়ার বা ঘোড়া ক্ষমতা, অশ্ব ক্ষমতা। সো এই হর্স পাওয়ারও কিন্তু আমাদের কিসের একক, এই ক্ষমতার একক, তবে এসআই একক না। এই এক হর্স পাওয়ার মানে কত সেটা তুমি মনে রাখবা, 746 ওয়াট। মাঝে মাঝে তোমাকে অঙ্কের মধ্যে দেওয়া থাকবে যে এখানে একটা পাম্প আছে, বা একটা এই পাম্প দ্বারা আমরা পানি শূন্য করবো, এই পাম্পের ক্ষমতা হচ্ছে 2 হর্স পাওয়ার। সো হর্স পাওয়ার থাকলে তুমি বুঝবা যে আচ্ছা ঠিক আছে ক্ষমতা। এবং এই হর্স পাওয়ারটাকে আমরা ওয়াট বানাবো কীভাবে, 746 দ্বারা গুণ করে দিব, তাহলে ওয়াটে চলে আসবে। বা মাঝে মাঝে তোমাকে বলবে ক্ষমতার নির্ণয় করো, অশ্ব ক্ষমতা নির্ণয় করো, তার মানে হর্স পাওয়ার বের করতে বলবে, তখন তুমি ওয়াট বের হবে, ওই ওয়াটকে 746 দিয়ে ভাগ করবা, হর্স পাওয়ার বের হয়ে যাবে। তাহলে এক হর্স পাওয়ার সমান 746 ওয়াট, এটা কনভার্ট করার প্রয়োজন হয়, মনে রেখো। আর পাশাপাশি আমরা আরও মনে রাখতে পারি MCQ এর জন্য এক হর্স পাওয়ার সমান 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, তার মানে ফুট পাউন্ডাল এককে এটা হবে হচ্ছে 550। 1 মেগাওয়াট মানে 10⁶, 1 কিলোওয়াট মানে 10⁻³ ওয়াট। এছাড়াও আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে একক বা কনভার্সন আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রয়োজন। সেটা হচ্ছে দেখো 1 ফিট মানে 0.305 মিটার, 1 গ্যালন মানে হচ্ছে 3.79 লিটার, এবং 1 পাউন্ড সমান 0.454 কেজি। সো এটা একটা মনে রাখবো আমরা, অঙ্কের মাঝখানে তোমার এই এককগুলো কনভার্ট করার প্রয়োজন হবে। প্রশ্নে তুমি খেয়াল করবা যে ফিট লেখা বা আয়তনটা গ্যালনে লেখা থাকতে পারে বা ভরটা পাউন্ডে লেখা থাকতে পারে, তখন আমরা এভাবে করে কনভার্ট করে নেব, এসআই এককে নিয়ে আসবো। বা লিটার তো আমাদের এসআই একক না, মিটার কিউব, লিটার থেকে মিটার কিউব আমরা নিব, সমস্যা নেই। সো মিটার বা কেজিগুলো এসআই একক, লিটার কিন্তু এসআই একক না, আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। সো লিটার আনলেই তোমার চলবে এখানে মোটামুটি। সো এই কয়েকটা তুমি সরাসরি মনে রাখো, তাহলে আমরা বুঝলাম এখানে ক্ষমতার সূত্র, ক্ষমতার বিভিন্ন এককগুলো। এবার আমরা দেখবো হচ্ছে কর্মদক্ষতা। সো কর্মদক্ষতা কি, যে কোনো একটা ইঞ্জিনে তুমি অনেক সময় দেখবা, আমাদের এই বিভিন্ন ইঞ্জিন তুমি যদি কিনে আনো বা পাম্প যদি তুমি বাজার থেকে কিনে আনো, তুমি খেয়াল করবা যে ওই পাম্পের গায়ে লেখা আছে একটা হর্স পাওয়ার, যে 3 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, ওটা হচ্ছে তার প্রদত্ত ক্ষমতা। তার মানে 2 হর্স পাওয়ার লেখা আছে দেখেই যে সে 2 হর্স পাওয়ার আসলে কাজ করে তা কিন্তু না, সে কিন্তু 2 হর্স পাওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারে না। লেখা আছে 2 হর্স পাওয়ার, কিন্তু সে হয়তো বা 1.5 হর্স পাওয়ার
ক্ষমতা আসলেই বা কাজ করতে পারে আসলে। তার মানে তার যে গায়ে লেখা থাকে সেটা হচ্ছে তার প্রদত্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা বা মোট ক্ষমতা, কিন্তু সে যে আসলে কতটুকু তার মধ্যে থেকে কাজে লাগাইতে পারে সেটা হচ্ছে তার কার্যকর ক্ষমতা। সো কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতাকে আমরা বলি হচ্ছে কর্মদক্ষতা। সে কতটুকু আসলে কাজে লাগাইতে পারলো, মোট শক্তির মধ্যে কতটুকু সে কাজে লাগাইতে পারলো, মোট ক্ষমতার মধ্যে কতটুকু সে কাজে লাগাইতে পারলো, সেটাই হচ্ছে কর্মদক্ষতা। সো কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা। আর সূত্র কি হবে, পি বাই হচ্ছে পি প্রাইম ইন্টু 100%। সো এখানে আমরা এই 100% লিখে রাখতে পারি, সমস্যা নাই। সেটা হচ্ছে আমাদের কি 100%। সো এই হচ্ছে আমাদের জিনিস, এটা সমান সমান পি বাই পি প্রাইম ইন্টু 100%। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের এখানকার কর্মদক্ষতা জিনিসগুলো। সো অঙ্কগুলো আমাদের কাজে লাগবে। মনে রাখবা আমরা যে এখানে সূত্র শিখলাম যে পি ইকুয়াল টু mgh/t, এই পি যখন আমরা কুয়ার অঙ্ক করব, কুয়ার ম্যাথ করব, হ্যাঁ কুয়ার ম্যাথগুলো যখন তুমি করবা, কুয়ার ম্যাথ যখন তুমি করবা, সেই কুয়ার ম্যাথ করার সময় তুমি হচ্ছে কি করবা, এই যে এই আমরা তো সূত্র লিখে এগুলো বের করবো, তাই না? যে কুয়ার ম্যাথ লেখার সময় যে পি বের করবো, সো কার্যকর ক্ষমতা, হ্যাঁ সো এই কার্যকর ক্ষমতা হচ্ছে আমরা এই পি দিয়ে প্রকাশ করবো, এই যে পি উপরেটাকে প্রকাশ করবো পি। আর পি সমান সমান সূত্র কি জানি আমরা, এই যে mgh/t। সো এই ব্যাপারটা খেয়াল রাখবা যে mgh/t। আর যখন তুমি খেয়াল করবা উদ্দীপকে কর্মদক্ষতা দেওয়া আছে, অবশ্যই সেটাকে ব্যবহার করতে হবে। সো প্রশ্নটা আমাদের তখন সলভ করতে আমাদের কারেক্ট হবে তখন। ওকে ফাইন। সো এই কথাটুকু মনে রেখো যে আমরা যে কুয়ার অঙ্কে mgh/t বের করি সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা, কিন্তু ব্যাপারটা মাথায় রেখো সেটা হচ্ছে আসলে কি, যে কার্যকর ক্ষমতা, সেই জিনিসটা আসলে কি, যে কার্যকর ক্ষমতা। সো আমরা যেটা বের করি সেটা হচ্ছে এখানে পি, সেটা হচ্ছে কি কার্যকর ক্ষমতা। এই ব্যাপারটা মাথায় রেখো, জাস্ট এটা একটু এখানে তোমাকে হিন্টস আমি দিয়ে দিলাম, মনে করাই দিলাম। সো ফাইন। সো চলো আমরা দেখি এখন কুয়া সংক্রান্ত জিনিসগুলো, যে আমাদের এইখান থেকে কুয়া সংক্রান্ত জিনিসগুলো আসলে কিভাবে আসে, বা এই জিনিসগুলো আমরা কীভাবে এখান থেকে সলভ করবো। আর কি কুয়ার এই জিনিসগুলো অনেকেরই সমস্যা হয়। সো আমরা যখন কুয়ার ম্যাথগুলো করব তখন এই যে পি সমান mgh/t, এই পি হচ্ছে কার্যকর ক্ষমতা। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে যে কুয়ার ম্যাথ যখন আমরা সলভ করব, এই কুয়ার ম্যাথ সলভ করার সময় এই এইচ মানে হচ্ছে আমাদের কি গড় সরণ বা হচ্ছে ভার কেন্দ্রের সরণ। এই এইচ মানে হচ্ছে আমাদের গড় সরণ। সো এইচ হচ্ছে গড় সরণ। সো গড় সরণটা কীভাবে নিব বা কেনই বা গড় সরণ নিব সেটা চলো আমরা একটু বুঝে নিই এবং গড় সরণটা নির্ণয় করা শিখি কুয়ার ম্যাথের সময়। তখন তোমাকে বলবে একটা কুয়া পানি দ্বারা পরিপূর্ণ বা পানি দ্বারা অর্ধেক পূর্ণ বা কিছু অংশ পানি আছে, এখান থেকে আমরা এতটুকু পানি বের করলাম, হ্যাঁ বাইরে বের করলাম বা পাম্প দ্বারা খালি করলাম, তখন এই এইচটা কী হবে চিন্তা করো। যখন তুমি কি করলা, এই দেখো এখান থেকে কোটা অর্ধেক খালি করলাম, মনে করো এই অর্ধেক তুমি খালি করতে চাচ্ছ। খালি করতে চাচ্ছ মানে কি, এখানকার যে পানিগুলো আছে এই পানিটাকে বের করবা। চিন্তা করো এখানকার যে পানি আছে তাকে বাইরে বের করতে যে সরণটা হচ্ছে, আর একদম নিচে যেই পানিটা আছে তাকে বাইরে বের করতে কি একই পরিমাণ সরণ হচ্ছে না? দুজনের ক্ষেত্রে ডিফারেন্ট রকম সরণ হচ্ছে। তাইলে আমি আসলে কোন সরণটা নিব আসলে অঙ্ক করার সময়, এই জন্য গড় নিতে হয়। সো আমরা যতটুকু পানি বের করতেছি অতটুকুর গড় নিব, তাহলেই গড় সরণটা আসবে। সো কীভাবে সেটা নিব সেটা আমরা এখন একটু প্র্যাকটিস করি, চলো তুমি যেন পুরো জিনিসটা বুঝতে পারো। সো প্রথম কেস দেখো, আমাকে বলছে একটা কুয়া আছে, যে কুয়াটা হচ্ছে এইচ ইকুয়াল টু 20 মিটার, মানে এটার গভীরতা 20 মিটার। আর হচ্ছে দেখো গভীরতা 20 মিটার লেখা আছে এইচ, তুমি কিন্তু অঙ্কের মধ্যে এখানে এইচ সেটা বসাবা না। সো তুমি বরঞ্চ যেটা করতে পারো এখানে এইচ প্রাইম দিয়ে শিখে রাখতে পারো যে mgh প্রাইম, আর এইচ প্রাইমটা হচ্ছে গড় সরণ। নাহলে তুমি ভুলে ভুলে কী করবা, এখানকার এইচটা বসালে কিন্তু হবে না, কারণ এটা নর্মাল গভীরতা দেওয়া, আমাদের লাগবে গড় সরণ। গড় সরণটাকে তুমি এখানে এইচ প্রাইম দাও, এইচ দাও, মনে করো এক্স দাও, যা মন চাই তাই দাও, কোনো সমস্যা নেই, কিন্তু গড় সরণটা নিতে হবে, বাংলা কথা হচ্ছে এটা। সো গড় সরণটা আমি বের করবো কীভাবে, তাহলে আসো আমরা এই গড় সরণটা বের করা একটু শিখি। যে গড় সরণ, তাহলে আমাকে বলছে সম্পূর্ণ খালি করতে হবে, আমাদের আছে সম্পূর্ণ পানি এবং সম্পূর্ণই খালি করতে হবে। তাহলে এরকম কেস যদি কখনো হয় যে একটা কুয়া পানি দ্বারা পরিপূর্ণ এবং সমস্ত পানি বের করতে হবে, সম্পূর্ণ খালি করতে হবে, পানি শূন্য করতে হবে, তখন সেক্ষেত্রে এই গড় সরণটা আমরা বের করবো কীভাবে, খেয়াল করো। এই গড় সরণ আমাদের হচ্ছে এইচ প্রাইম, আর এই এইচ প্রাইমের মানটা কত হবে, এই এইচ প্রাইম গড়টা কীভাবে নিব খেয়াল করো। সো সহজ একটা বুদ্ধি হচ্ছে, তুমি কি করবা, শুরুতেই একটা কাজ করবা যে পানির লেয়ার চিন্তা করবা, ঠিক আছে ভালো, এই হচ্ছে কুয়া, কুয়াটাকে পুরোটাকে পানি শূন্য করতে হবে। তার মানে একদম উপরের লেভেলের যেই পানিটা আছে, মনে করো এই হচ্ছে উপরের লেভেলের পানিটা, হ্যাঁ সো উপরের লেভেলের পানি হচ্ছে এটা, সো উপরের লেভেলের পানি হচ্ছে এটা। সো আমার এখান থেকে শুরু করে ভিতরে এই যে এই পর্যন্ত নিচ পর্যন্ত সমস্ত পানি বের করতে হবে। তাহলে চিন্তা করো তুমি একদম এখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত ভিতরে যত পানি আছে সব বের করতে হবে। তাহলে তুমি এক নর্মাল চিন্তা করো যে উপরের লেয়ারে যে পানিটা আছে তাকে যদি আমি সরাইতে চাই, বাইরে বের করতে চাই, পানি শূন্য করা মানে কি, যে এই যে মাটি জাস্ট এই মাটির উপরে রাখলেই হলো, হ্যাঁ সো এরকম।
সো একদম উপরের লেয়ারে যে পানিটা আছে এই পানিগুলোকে বাইরে বের করতে কত মিটার সরাইতে হবে? 0 মিটার সরাইতে হবে। কারণ কি, দেখো এটা মোটামুটি একদম টইটুম্বুর হয়ে আছে, মাটি বরাবরই আছে, তাহলে মোটামুটি সরাইতে হবে না। আর একদম নিচের লেয়ারে যে পানিটা আছে তাকে চিন্তা করো, তাকে বাইরে করতে কতটুকু সরাইতে হবে? দেখো একদমই পুরো যেই কুয়াটা আছে পুরো কুয়াটা তাকে নিয়ে আসতে হবে, তবে তুমি সরাই বাইরে বের করতে পারলা। দেখো এটাকে সরাতে হচ্ছে 0 মিটার। আর নিচে যে পানিগুলো আছে তাদেরকে একদম ফার্স্ট এবং লাস্ট নিবা। যখনই পানি শূন্য করতে বলবে, যতটুকু পানি শূন্য করতে বলবে তার ফার্স্ট এবং লাস্টের গড় নিবা। ফার্স্ট থেকে বের করতে কত মিটার লাগবে, লাস্টের অংশটুকু বের করতে কত মিটার লাগবে, তারপর গড় শেষ। সো ফার্স্টেরটুকু একদম উপরে আছে 0 মিটার, একদম লাস্টের এই পানিটাকে বের করতে কত মিটার সরাইতে হবে? দেখো এই পুরোটা হচ্ছে আমাদের 20 মিটার, তার মানে পুরো 20 মিটার ধরেই তাকে বের করতে হবে। তাহলে এইটুকু সরাইতে হবে হচ্ছে 20 মিটার। তাহলে ফার্স্টেরটা 0 মিটার, লাস্টেরটা হচ্ছে 20 মিটার। তাহলে আমরা কি করবো, 0 আর 20-এর গড় নিব। তাহলে 0 যোগ 20 ভাগ 2, নর্মাল যেভাবে গড় নিতে হয়। তাহলে তোমার এখানে এইচ প্রাইমটা কত আসলো, এখানে এইচ প্রাইমটা তোমার আসলো হচ্ছে 10 মিটার। তাহলে এইটা তুমি বাই ডিফল্ট তুমি যদি মুখস্থ করে ফেলো তাতেও সমস্যা নাই, যে সম্পূর্ণ কুয়া যদি পানি পূর্ণ থাকে এবং সম্পূর্ণ পানি বের করতে হয়, পানি পূর্ণ কুয়া কিন্তু এর একটা চেহারা দেখে বুঝতে পারছো, পানি পূর্ণ একটা কুয়া এবং সম্পূর্ণ খালি করতে হবে, তাহলে গড় করার সময় কি জাস্ট 2 দিয়ে ভাগ করলে মিলে যায়। সো তুমি নর্মালি বুঝে রাখো আর একটু তাড়াতাড়ি করার জন্য মনে রাখতে পারো এভাবে। আমরা বুঝলাম কি জিনিসটা, আর একটু প্র্যাকটিস করি। বলছে এখানে পানি পূর্ণ কুয়া দেখতে পাচ্ছি, বলছে অর্ধেক খালি করতে হবে, তুমি একে দাগ দিয়ে নিবা। অর্ধেক খালি করতে হবে মানে এই যে মোটামুটি এই বরাবর, সেটা হচ্ছে আমাকে এই পানিটুকু আর এই যে উপরের লেয়ারে যে পানিটুকু সেই পানিটুকু বের করতে হবে। সো কতটুকু খালি করতে হবে আমি মার্ক করে নিলাম। তাহলে বলো আবারও, যেহেতু পানি এইটুকু পানি বের করতে হবে, অর্ধেক খালি করা মানে কি, যে এইটুকু অংশ এখান থেকে বের করে ফেলতে হবে। দেখো একদম ফার্স্ট লেয়ারের পানিটাকে বের করতে হবে কত মিটার, 0 মিটার, কারণ সে একদম উপর বরাবরই আছে। আর একদম লাস্ট লেয়ারের পানিটাকে এবার কতটুকু বের করতে হবে, দেখো পুরোটা ছিল 20 মিটার, তাহলে অর্ধেক যেহেতু বলছে তাহলে এটুকু 10 মিটার, এটুকু 10 মিটার, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে এই অংশটুকু হচ্ছে কত মিটার, অর্ধেক, তার মানে কত 10 মিটার। তাহলে এইটাকে বাইরে বের করতে হবে আসলে কত মিটার, যে 10 মিটার। দেখো এই একদম নিচের লেয়ারের এই পানিটাকে, সো উপরের লেয়ারের পানিটাকে বের করতে হয়েছে কত মিটার, 10 মিটার, মানে এটা সরণ 10 মিটার। নিচের লেয়ারের পানিটার সরণ কতটুকু, সরি উপরেরটা সরণ হচ্ছে 0 মিটার আর নিচের লেয়ারের পানিটার সরণ হচ্ছে 10 মিটার, অর্ধেক। সো এই 0 আর 10-এর গড় নিতে হবে। তাহলে তুমি কি করবে এখানে, যে গড় সরণ, গড় সরণটা কি হবে, 0 + 10 আর ভাগ কত, ভাগ হচ্ছে 2। সো 0 আর 10-এর গড় নিব, জাস্ট যেভাবে গড় নিতে হয় গড় নিব, তাহলে আসবে কত, 5 মিটার। তাহলে বুঝতে পারলাম এখান থেকে আমাদের গড়টা আসবে হচ্ছে 5 মিটার। এই তো হয়ে গেল। এই জিনিসটা আমরা বুঝলাম কিনা আরও একটু চেষ্টা করে আসো। সো এখানে বলতে দেখো আমাদের কুয়া আছে, কুয়া থাকার পরে তার মানে কি, এখানে আমরা অর্ধেক পানি শূন্য করছি। তাহলে পুরো পরিপূর্ণ কুয়ার অর্ধেক পানি শূন্য, এটা পরীক্ষাতে কিন্তু আসে, তোমাকে বলবে একটা হচ্ছে কুয়া আছে যার পানি শূন্য করতে গিয়ে আমাদের অর্ধেক পানি শূন্য করতে করতে পাম্প নষ্ট হয়ে গেছে, তাহলে অর্ধেক পানি শূন্য করছে, তখন সেই ক্ষেত্রে এই কাজ করবা। সো ব্যাপারটা খেয়াল করছো, পুরাটা ছিল 20 মিটার আর অর্ধেক পরিপূর্ণ কুয়া থেকে অর্ধেক পানি বের করছি, গড় হচ্ছে 5, মানে 4 দিয়ে ভাগ করলেই উত্তরটা আসছে আর কি। সো ব্যাপারটা মাথায় রাখতে পারো মিলানোর জন্য, শর্টকাটে করার জন্য। যাই হোক, সো আমরা এখান থেকে এটা বের করছি, এটা আমাদের কত আসছে, 5 মিটার আসছে। এবার এটা দেখা যাক যে এবার পানি আসে কতটুকু, অর্ধেক পানি পূর্ণ, তার মানে কি বুঝতে পারলা, 10 মিটার পানি আছে, 10 মিটার পানি নাই। তো সমস্যা নেই, আবার বলছি সম্পূর্ণ, এবার বলছি যতটুকু পানি আছে ততটুকুই খালি করো। তাহলে এবার এক্ষেত্রে গড় সরণটা কী হবে, সো গড় সরণটা সেম কীভাবে বের করবো, যে আমরা এখানে দেখো এই যে উপরের লেয়ারের আমাদের পানি আর নিচের লেয়ারের পানি, কারণ কি এই সম্পূর্ণ পানি বের করতে হবে। দেখো উপরের লেয়ারের এই পানিটাকে বাইরে বের করতে কতটুকু সরণ ঘটতেছে, এই যে এখান থেকে এটুকু বের করতে হবে, এটুকু 10 মিটার, তাহলে এটুকু 10 মিটার, তার মানে এবার উপরের লেয়ারের পানিটার সরণ ঘটতেছে 10 মিটার। আর একদম নিচের লেয়ারে যে পানিটা আছে, এখানে যে পানিটা আছে একদম নিচ থেকে তাকে উপর পর্যন্ত বের করতে হইলে দেখো 10 আরও 10, তাহলে পুরোটুকু তাকে বাইরে বের করতে হয়েছে, তাহলে এখানে তাকে বাইরে বের করতে তার সরণ ঘটনা লাগছে 20 মিটার। তো 10 মিটার আর 20 মিটারের গড় তুমি নিয়ে নিবা, তাহলে এখানে তোমার আসবে হচ্ছে যে এই 10 মিটার আর হচ্ছে 20 মিটারের গড়। তো 10 আর 20 যোগ করলে হচ্ছে কত, 30, 30 ভাগ 2 মানে কত, 15 মিটার। তার মানে এখানে তোমার গড় সরণটা কত হবে আসলে 15 মিটার। সো এভাবে তোমাকে প্রত্যেকটা কেজে গড় সরণটা বের করে নিতে হবে, যেভাবে তোমার আসুক আশা করি তুমি পারবা। লাস্ট একটা অঙ্ক করি আমরা এখান থেকে, বলছে এই দেখো আমাদের একটা কুয়া ছিল, এবার এই কুয়ার মধ্যে 1/4 অংশ পানি দ্বারা পূর্ণ দেখতে পাচ্ছি। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে 1/4 অংশ মানে কত মিটার, যে 20 মিটারের কুয়া ছিল, 1/4 অংশ মানে কত, 20-এর 1/4 মানে কত, 5 মিটার। 20-কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে, 5 মিটার। তো এটুকু হচ্ছে 5 মিটার। আর বাকিটুকু তুমি বুঝতে পারতেছো যে পুরোটা ছিল আমাদের 20 মিটারের, এইটুকু 5 মিটার হলে উপরেরটুকু কত, 15 মিটার। সো এইটুকু তুমি আগে
আইডেন্টিফাই করে নিলাম। ওকে, ভালো। তোমাকে বলছে যতটুকু পানি আছে সেই পানির সম্পূর্ণ খালি করতে হবে। ওকে, ফাইন। সো আমরা এখান থেকে সেম একইভাবে শুরু করি যে গড় সরণটা বের করব। কিভাবে আমরা দেখি, এই যে উপরের লেয়ারের যে আমাদের পানিটা ছিল সেটাকে বাইরে বের করতে হবে, নিচের লেয়ারের পানিটাকে বাইরে বের করতে হবে, কারণ সম্পূর্ণ খালি করতে বলছে। তাহলে কী হবে, আমরা এই কাজটা করব। এই যে এখান থেকে এটুকে বাইরে বের করতে সরাইতে হবে কয় মিটার, দেখো এই যে লেখায় আছে যে 15 মিটার এইটুকু, তাহলে 15 মিটার এটাকে সরণ ঘটাইতে হবে। আর একদম নিচের লেয়ারে যে পানিটা আছে তাকে বাহিরে বের করতে তার কতটুকু সরণ ঘটাতে হবে, নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত পুরোটা তো 20 মিটার, তাহলে হবে সেই 20 মিটার। সো 15 আর 20-এর গড় নিব আমরা। তাহলে এক্ষেত্রেও সেম একইভাবে আমরা এই দেখো 15 যোগ 20, তাহলে 15 আর 20 হচ্ছে কত, 35/2, তাহলে 35-এর অর্ধেক কত হয় 17.5, 17.5 মিটার। তাহলে গড় সরণটা হচ্ছে 17.5 মিটার। সো এই যে এভাবে তুমি কিন্তু চাইলে বের করে ফেলতে পারো। সো আশা করি বুঝতে পেরেছো এই সবগুলো টাইপ যে কোন ক্ষেত্রে কিভাবে আসলে আমরা গড়টা নিব। সহজ কথা, যতটুকু পানি বের করতে তুমি আইডেন্টিফাই করবা কতটুকু খালি করতে হবে, যতটুকু খালি করতে হবে ওখান থেকে বাইরে বের হওয়ার যে সরণ, দুইটা সরণ ফার্স্ট এবং লাস্টের সরণ তুমি কী করবা, গড় করবা, যোগ করে 2 দিয়ে ভাগ, শেষ, তাহলে চলে আসবে গড় সরণ। সো তুমি যেভাবে গড় সরণটা বের করে ফেলতে পারো, আমরা খুব সহজ এখানকার যত ম্যাথ আছে সবগুলো সুন্দরভাবে করে ফেলতে পারবো। সো আশা করি এতটুকু জিনিস খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। জাস্ট এতটুকু জিনিস পারলেই তুমি এইখানকার যাবতীয় প্রশ্ন যা যা আছে সব কিছুই সুন্দর মতো করতে পারবে। তো চলো আমরা সেটা একটু প্র্যাকটিস করে দেখি এখানে কী ধরনের প্রশ্নগুলো আসে এই ক্ষমতা থেকে বা এই কর্মদক্ষতা নিয়ে বা হচ্ছে আমাদের এখান থেকে এই কুয়া সংক্রান্ত। সো দেখি আমরা। সো দেখো এই যে এখানে এক সেট প্রশ্ন আছে, সেটা হচ্ছে কুয়া না, আমরা এখানে 1 কোশ্চেন 2টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে নর্মালি যেই ক্ষমতা দিয়ে যে প্রশ্নগুলো হয়, আর হচ্ছে কুয়ার যে প্রশ্নগুলো হয়। সো এই দেখো এই কুয়ার এই ম্যাথগুলো যদি তুমি পারো, আর নর্মালি ক্ষমতার একটু জাস্ট তুমি যেন কম বেশি যেভাবে আসুক তুমি যেন করতে পারো, যেভাবে আসুক তুমি যেন পারো, তার জন্য এখানকার 6টা আর এখানকার মনে করো কয়টা 10টা, হ্যাঁ, তাহলে তুমি দেখবে সব কিছু তোমার কাভার হয়ে যাচ্ছে। মেইনলি তো পরীক্ষা আসে কুয়ার অঙ্ক, তাহলে এই যে 10টা, এই যে গ নম্বরে মেইনলি আসে, ঘ নম্বরে এগুলো আসে, ঘ নম্বর শেষ। তাহলে তুমি দেখবা যে কোনো প্রশ্ন, তুমি এবার যে কোনো প্রশ্ন তুমি খুলো দেখবা যে সব তুমি পারতেছো, কোনো সমস্যা হচ্ছে না। তো চলো আমরা দেখি যে এইখানে অঙ্কগুলো কীভাবে আমাদের করতে হয়। সো ফার্স্টে আমরা এই নর্মাল ক্ষমতার অঙ্কগুলো করবো, কর্মদক্ষতার অঙ্কগুলো করবো, তারপরে কুয়ার অঙ্কগুলো করবো। তো চলো আমরা তাহলে এটার সলিউশনের মধ্যে চলে যাই, তারপরে আমরা এখান থেকে সিকিউগুলো দেখবো যে আরে সিকিউগুলো পারা যাচ্ছে কিনা সরাসরি। তো আমরা এখানে দেখি হচ্ছে দেখো 1 শট কোশ্চেন গ। সো গতে মানে হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষমতা রিলেটেড গ, ক্ষমতা রিলেটেড প্রশ্নগুলো আমাদের কীভাবে আসে। সো 1 নম্বর প্রশ্ন আমরা এখান থেকে করতেছি। সো 1 নম্বর 2 নম্বর আমাদের এখানে কয়েকটা প্রশ্ন আছে, আমরা দেখি। সো বলছে প্রথম প্রশ্ন বলছে একটি লিফট 1000 কেজি ভর নিয়ে সর্বোচ্চ এত বেগে উপরে উঠতে পারে। তার মানে আমাদের এখানে দেখো বলছে তাহলে ক্ষমতা কত, সমবেগ দেওয়া আছে, আমরা শিখছি সমবেগ দেওয়া থাকলে বলছে পি বের করো, পি মানে কি ক্ষমতা। সো আমরা জানি সমবেগ দেওয়া থাকলে পি সমান সমান এফ পি। এফ এর মানটা দেওয়া আছে কিনা, না এফ এর মানটা সরাসরি দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমরা কী করবো, এফ এর পরিবর্তে এম জি লেখা যায়, আর আমাদের এখানে সমবেগ তো আছেই। এম এর মানটা কত, 1000 কেজি ভর নিয়ে যাচ্ছে সম্পূর্ণ। সো 1000 কেজি ভর সাথে হচ্ছে 9.8, আর সমবেগ কত, সমবেগে 0.1 সমবেগে যাচ্ছে। তাহলে এই পুরোটুকু তুমি গুণ করে দাও, তাহলেই তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ যে ক্ষমতা এই যে সামথিং কিছু একটা ওয়াট। তোমাকে বলছিল ক্ষমতা কত, তো ক্ষমতা তুমি বের করে ফেললাম। দ্যাটস ইট, সমবেগ থাকলে এভাবে বের করবো। এমসিকিউতে মাঝে মাঝে আমাদের আসে, সৃজনশীল গ নম্বরে আসে। সো আসলে যেন আমরা করতে পারি। 2 নম্বর অঙ্কটি একটু দেখা যাক যে এখানে একটু কীভাবে ঘুরিয়ে দিছে বা আমরা পারি কিনা। বলছে 1000 কেজি ভরের লিফট সর্বোচ্চ 800 কেজি বহন করে। তাহলে 1000 কেজি ভরের লিফট আবার সে 800 কেজি বহনও করতে পারে। 4000 মানের ঘর্ষণ বলের ঊর্ধ্বমুখী গতি ব্যাহত করে, যদি করে তাহলে লিফট 3 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠতে থাকলে তখন তার ক্ষমতা কত হবে। তার মানে একটা লিফট আছে, এই লিফটটা কি উপরের দিকে উঠতেছে এবং নিচের দিকে একটা বল তাকে তার গতিকে ব্যাহত করছে, মানে একটা ঘর্ষণ বল, কারণ তুমি উপরের দিকে উঠতেছো, তাহলে অবশ্যই ঘর্ষণ বলটা নিচের দিকে। তাহলে নিচের দিকে একটা আলাদা একটা বল 4000 নিউটন একটা বল তোমার গতিকে বাধা দিচ্ছে। এখন জিজ্ঞেস করা হয়েছে লিফট যদি 3 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে পাওয়ার কত। একটু আগে আমরা শিখলাম যে সমবেগ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা ক্ষমতা কি লিখি, সেক্ষেত্রে আমরা ক্ষমতা লিখি পি সমান সমান হচ্ছে এফ ভি। আচ্ছা ভালো কথা, পি সমান এফ ভি। এবার এই এফ ভি এর মানটা কত হবে, এফ সমান এম জি লিখি আমরা, তাই না। সো সমান লিখি আমরা এম জি ইন্টু ভি। সো খেয়াল করো এম জি ইন্টু ভি যে লিখবো, ঠিক আছে, পি সমান এম জি। এম এর মানটা কত তুমি খেয়াল করো, 1000 কেজি ভর
1000 কেজি ভর এবং এখানে 800 কেজি কিন্তু সে আরও ভর বহন করতে পারে, সব মিলে 1800 কেজি। তবে এবার খেয়াল করো এইটুকুর সাথে এই এফ এর সাথে আমাকে আরও একটু এক্সট্রা এফ যোগ করতে হবে। তুমি মনে করো একটা জিনিসকে উপরে উঠাইতে তোমার বল লাগতো মনে করো যে হচ্ছে 50, এবার নিচের দিকে একজন মনে করো তোমার, তুমি উপরে উঠতে যাচ্ছ 50 নিয়ে, এটা উঠাইতে লাগে 50, এবার নিচের দিকে আরেকজন মনে করো টাইনা ধরে রাখছে এমনি করে, তোমাকে উঠতে দিতে চাইতেছে না। তুমি যদি যে টাইনা ধরে রাখছে তোমার রাগ উঠছে, তুমি ওরে সহ উঠাইতে চাও, তাহলে ও বল প্রয়োগ করতেছে মনে করো 10, আর তুমি এটাকে নর্মালি উঠাইতে লাগে 50, তাহলে ও বল দিচ্ছে 10। তুমি যদি একেবারে 60 বল দাও, 50 যোগ 10 একেবারে 60 বল দাও, তাহলে এটা উঠবে, আর যে টাইনা ধরে রাখছে অয়ও উঠে যাবে, তাই না? তার মানে যেহেতু নিচের দিকে বল প্রয়োগ করা হচ্ছে, ওই বলটাকে ওভারকাম তোমাকে করতে হবে, তারপরে সেখানে তুমি উপরে উঠতে পারবা। তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে, এই এমজি এর সাথে তোমাকে আরও যোগ করতে হবে হচ্ছে এক্সট্রা যে ঘর্ষণ বলটা কাজ করতেছে, তাহলে এইটার তোমার উঠানো লাগতো এমজি, কিন্তু সাথে এইটুকুও তোমাকে এখন উঠাইতে হবে, তাহলে তুমি আরামসে উঠতে পারবা। আর সাথে ভি আসছে কত আমাদের, এখানে সাথে বসবে হচ্ছে ভি। সো আমরা এখন মানটা বসাই দিই, তাহলে এখন এম এর মানটা কত হবে দেখো 1000 এবং হচ্ছে কত 800, তাহলে সব মিলে 1800 ইন্টু জি এর মান 9.8। সো এটা আমাদের একটা জিনিস, যোগ হচ্ছে কি এক্সট্রা আমাদের এখানে কত 4000, এক্সট্রা হচ্ছে আমাদের এখানকার 4000, আর ভি এর মানটা কত কত সমবেগে 3 মিটার পার সেকেন্ড সমবেগে। সো ইন্টু হচ্ছে কত আমাদের 3। সো এই পুরাটা তুমি যখন গুণ করে দাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা যে সামথিং ওয়াট, এখানে একটা মান চলে আসবে, ঠিক আছে? আগে গুণ করবা তারপর যোগ করবা কিন্তু অবশ্যই, তাহলে তুমি এখানে পেয়ে যাবা কি যে কত ক্ষমতা আসলে লিফট উঠতেছিল, কত ক্ষমতা নিয়ে। সো আশা করি বুঝতে পেরেছি। পরের একটা প্রশ্ন দেখা যাক, 3 নম্বর প্রশ্নটা বলছে যে 80% দক্ষতা সম্পন্ন, হ্যাঁ, তো বোর্ডে তোমাকে বলছে কি যে 80% দক্ষতা সম্পন্ন, বোর্ডটা দেখি আমরা, বলছে 3 নম্বরটা খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, সেরকম প্রশ্ন একটু প্রশ্ন ভিন্ন রকম হবে তখন এরকম দিতে পারে, সেরকম দেখে অনেকে টাস্কি খাবে, কিন্তু খুবই নর্মাল প্রশ্ন, তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করলেই পারবা, কিন্তু পরীক্ষা যেন তুমি পারো, যেন আগে থেকে আমরা প্র্যাকটিস করে রাখতেছি। বলছে 80% দক্ষতা সম্পন্ন একটি মোটর একটি ক্রেন, মোটর একটা ক্রেন নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, এটা হচ্ছে ক্রেন, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ক্রেন। তার মানে একটা মোটর একটা ক্রেন নিয়ন্ত্রণ করে। তোমরা দেখছো যে ক্রেন দিয়ে কী করে, বড় বড় জিনিস উঠায়, সব কিন্তু মোটরের সাহায্যে এই ক্রেনগুলো কাজ করে। সো একটা ক্রেন নিয়ন্ত্রণ করে, কে নিয়ন্ত্রণ করে যার দক্ষতা 50%। তাহলে এত মিটার দক্ষতা সম্পন্ন একটা মোটর একটা ক্রেন নিয়ন্ত্রণ করে, তাহলে যার দক্ষতা 50%, মানে কার দক্ষতা, ক্রেনের দক্ষতা, এই ক্রেনের দক্ষতা হচ্ছে কত, এই যে 50%। তাহলে মোটরের দক্ষতা, এই যে মোটর ছিল আমাদের এখানে, এই যে মোটর ছিল, বলছে 80% দক্ষতা সম্পন্ন একটা মোটর, তাহলে মোটরের দক্ষতা হচ্ছে 80% আর ক্রেনের দক্ষতা 50%। বলছে মোটর এত কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করলে, সো মোটরে আমি দিলাম প্রদত্ত ক্ষমতা, আমার যত ক্ষমতা আছে আমি দিলাম মোটরে প্রয়োগ করলাম, যে মোট দিলাম কত 3.73 কিলোওয়াট। সো কিলোওয়াটকে মিটার কীভাবে বানাতে হয় আমরা জানি, 1000 দিয়ে গুণ করতে হয়। এত প্রয়োগ করলে 746 নিউটন ওজনের একটা বস্তুর বেগ কত হবে। তার মানে আমরা কি করতেছি, ক্রেনের সাহায্যে, মানে মোটরের সাহায্যে, এই যে মোটর, এই মোটরের সাহায্যে একটা ক্রেন উঠাইতেছি, হ্যাঁ। সো আমি মোটরে ক্ষমতা দিলাম, এই ক্ষমতার কিছু অংশ কি করবে, এই ক্রেনে যাবে, এই ক্রেনের কিছু অংশ কি করবে, ওই বস্তুটাকে উঠাইতে সাহায্য করবে, তাই না? বাট এরকম, তাহলে আমাদের কি বলছে এখন যে বেগ কত হবে। সো আমরা সূত্র কি জানি, এখান থেকে সূত্র লিখবো আমরা, ক্ষমতা যেহেতু প্রয়োগ করছি তো লিখবো আমরা এখানে এরকম, যে আমরা জানি হচ্ছে পি সমান সমান, যে আমাদের এখানে কি সূত্র হবে, যে বস্তুর বেগ কত হবে। সো পি সমান এফ ভি। সো আগের মতো লিখবো আমরা পি সমান এফ ভি। সো আমার দরকার হচ্ছে ভি, তাহলে আমরা কি করবো এখানে, যে পি ডিভাইডেড বাই হচ্ছে এফ, এতটুকুই তো কাজ। সো আসো আমরা বেগটা বের করার চেষ্টা করি। এফ এর মানটা কত বলছে, কত নিউটন ওজনের আমরা প্রয়োগ 746 নিউটন। সো আমরা এখানে বসাই দিলাম 746 নিউটন, এফ এরটা ডান, কিন্তু ক্ষমতা কত লিখবো। সো ভাই তুমি বলো যে ভাই ক্ষমতা তো দেওয়া হয়েছে কত, দেখেন তো ক্ষমতা দেওয়া হয়েছে 3.73। সো ক্ষমতা দেওয়া হয়েছে 3.73 ইন্টু 1000, কারণ কি এত কিলোওয়াট থেকে ওয়াট বানালাম, এত ক্ষমতা তুমি দিছো, এই ক্ষমতা কারে তুমি দিছো, এই ক্ষমতা তুমি দিছো হচ্ছে মোটরে। এই মোটর আবার সম্পূর্ণ ক্ষমতা তো কাজে লাগাতে পারে না, এই মোটর আবার কি স্যাবলা মার্কা মোটর, যে ওই কী করতে পারে, ওই 80%, না মোটর ভালো আছে 80%, হ্যাঁ 80% মানে খারাপ না, ভালোই। সো এই মোটর কি করতে পারে, 80% দক্ষতা সম্পন্ন। তুমি মোটরে দিছো, এই মোটর কি করলো, এত ক্ষমতা নিয়ে সে কাজে লাগলে কতটুকু, 80%। 80% মানে কি 80/100। সো মোটরটাই তুমি যখন প্রয়োগ করলা, মোটরের দুর্বলতার কারণে 80% এখন বাইচে আছে। এই মোটর আবার কি করবে, ক্রেনকে উঠাবে,
এই মোটর যখন ক্রেনকেই ক্ষমতাটা দিবে, এই ক্রেন বাবা যে এবার কি করবে, ক্রেন আবার যত ক্ষমতা তাকে দেওয়া হয় তার 50% সে কাজে লাগায়, বাকিটা সে লাগাইতে পারে না, দুর্বল ক্রেন। তাহলে যত ক্ষমতা তুমি দিল, এই মোটর এখন ক্রেনকে দিল, ওই ক্রেনের 50, ক্রেন আবার কি করবে, তার 50% কাজে লাগাইতে পারবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, তুমি দিলা 3.73 মোটরে, মোটর কি করলো, সেটার 80% কাজে লাগাইলো। এই মোটর যখন আমরা ক্রেনকে দিল, ক্রেন এই সম্পূর্ণ অংশটা আমরা 50% কাজে লাগাইলো। সো সে ক্রেন যা পাবে তার 50% কাজে লাগাবে, সহজ কথা। সো ক্রেন পাইছে এইটুকু, কাজে লাগাই দিচ্ছে আমি তার 50%, শেষ। তার মানে এই জিনিসটা তুমি যখন গুণ করে দাও, তাহলে তুমি দেখবা একটা মান চলে আসবে, এবং এটাই হচ্ছে তোমার কি এখান থেকে উত্তর। এত মিটার পার সেকেন্ড, এত বেগে আসলে এই বস্তুটা তখন উঠবে। সো এরকমভাবে কিন্তু আসতে পারে, ডাবল কর্মদক্ষতা দিয়ে কিন্তু আসতে পারে। সো খুব সুন্দর ছিল জিনিসটা। সো তুমি যদি একটু প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা আসলে পারবা। সো আমরা পরেরটা দেখি, 4 নম্বরটা দেখি। দেখো এখানে 4, 5, 6 এখানে আমাদের কয়েকটা প্রশ্ন আছে। সো এই প্রশ্নগুলো করার সাথে সাথে আমরা এক্সপার্ট হয়ে যাব, মোটামুটি শিখে যাব যে কীভাবে এই ক্ষমতা কর্মদক্ষতার অঙ্কগুলো করতে হয়। তারপরে আমাদের মেইন অঙ্ক আমাদের যেগুলো যে হচ্ছে এই হচ্ছে কুয়ার অঙ্ক, সেই কুয়ার অঙ্কগুলো করার জন্য আমরা রেডি হয়ে যাব। সো আমরা কুয়ার অঙ্ক করার জন্য রেডি হয়ে যাব। তার আগে আমরা চলো আগে এই 3টাও শেষ দিই। এখানে আছে আমাদের কয় নাম্বার, এবার দেখি আমরা 4 নাম্বার ম্যাথটা, আমাদের 4 নাম্বার ম্যাথটা আমরা দেখি। ম্যাথটা কি বলছে খেয়াল করো, বলছে একটি ইঞ্জিন 200 মিটার কুয়া থেকে প্রতি মিনিটে 500 কেজি পানি তোলে। সো আমরা সেটা একটু এঁকে ফেলি এখানে। সো আমাদের একটা ইঞ্জিনের কথা বলছে, 200 মিটারের কুয়া, তার মধ্যে কুয়াটা হচ্ছে কত, 200 মিটারের একটা কুয়া। কুয়া থেকে প্রতি মিনিটে 500 কেজি পানি তুলে যদি 20% ক্ষমতা অপচয় হয়, ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত? সবার আগে তোমাকে এটা বুঝতে হবে যে ভাই প্রকৃত ক্ষমতা মানে কি বের করতে বলছে। এই প্রকৃত ক্ষমতা মানে কিন্তু কার্যকর ক্ষমতা না, এই প্রকৃত ক্ষমতা মানে হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এই প্রকৃত ক্ষমতা মানে কি বের করতে বলছে, প্রদত্ত ক্ষমতা। সো আমরা আগে কার্যকর ক্ষমতা বের করব, তারপরে কর্মদক্ষতার সাহায্য নিয়ে আমরা প্রদত্ত ক্ষমতা অর্থাৎ প্রকৃত ক্ষমতা বের করব। সবার আগে তুমি লিখে ফেলো এখানে যে কার্যকর ক্ষমতা, কেন, কারণ এখানে বলছে একটা ইঞ্জিন এত পানি এত সময় তুলতে পারে। সো লিখবা যে ইঞ্জিনের হচ্ছে কার্যকর ক্ষমতা। সো আমি লিখে নিচ্ছি, সরাসরি বাংলাটাই লিখলাম আমরা এখানে যে কার্যকর ক্ষমতা। সো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে গ নম্বরে। এই টাইপের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় গ নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এটা মাথায় রেখো। সো কার্যকর ক্ষমতা তুমি কি লিখবা, কার্যকর ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল টু, সূত্র কি জানি আমরা, সূত্র তো সেই একটাই, এই যে mgh বাই হচ্ছে টি। সো আমরা এখানে মান বসানোর চেষ্টা করবো। সে পি বের করবো আমরা। দেখো কি হচ্ছে, 500 কেজি পানি তোমাকে বলছে এখানে, 500 কেজি পানি। এবার হচ্ছে জি এর মানটা আমরা বসাই দিচ্ছি 9.8। এবার খেয়াল করো এইচ এর মান 200 মিটার। সো আমরা কি 200 নিব না কতটুকু নিব, খেয়াল করে দেখো এখানে ছোট্ট একটা লাইন তোমাকে ভালো মতো মনে রাখতে হবে। প্রশ্নটা তোমাকে ভালো মতো একবার পড়তে হবে, বুঝতে হবে যে আমরা কি এখানে গড় সরণ নিব নাকি নিব না। এখানে কি তোমাকে বলছে কুয়ার অঙ্কের মধ্যে যে অর্ধেক পানি তোলা হলো বা হচ্ছে এতটুকু পানি তোলা হলো, এরকম কিছু বলছে? খালি বলছে 200 কেজি পানি উঠানো হয়েছে, শুধুমাত্র 200 কেজি পানি উঠানো হয়েছে। তার মানে এখানে তোমাকে ঘর্ষণ চিন্তা করতে হবে না। ঘর্ষণ কখন চিন্তা করবো, যখন তোমাকে বলবে যে অর্ধেক পানি তোলা হলো বা সম্পূর্ণ পানি তোলা হলো, এরকম যখন বলবে। তোমাকে খালি বলছে একটা কুয়া আছে, এখান থেকে আমি 200 কেজি 500 কেজি পানি খেলে উপরে উঠাইছি, শেষ। সো এখন এই ক্ষেত্রে তোমার ঘর্ষণ নিতে হবে না। কখন ঘর্ষণ নিব, যখন বলবে অর্ধেক পানি তুললাম, সম্পূর্ণ পানি তুললাম, এরকম যখন বলবে কুয়া স্পেসিফিকভাবে, তখন আমরা ঘর্ষণ দিয়ে বিবেচনা করব। সো এখন আপাতত তোমাকে বলছে কত, 200 মিটারের কুয়া। তুমি জাস্ট এখানে 200ই তুমি বসাই দিবা, এখানে তোমার ঘর্ষণ নেওয়ার প্রয়োজন নাই। ওকে, সো দুই রকমের কিন্তু অঙ্ক একটু মাথায় রাখতে হবে। সো এমজিএস বাই টি তোমাকে বলছিল কত, যে হচ্ছে প্রতি মিনিটে, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। সো তুমি এখান থেকে বসাই দিলে তুমি খুব সুন্দর হতো পায়ে যাবা, সেটা হচ্ছে কি এত ওয়াট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেই কার্যকর ক্ষমতা, এটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা। কিন্তু পরীক্ষায় চাইছে কি, খেয়াল করো, আমাদের পরীক্ষায় কিন্তু চাইছে হচ্ছে এখান থেকে যে কি বের করো, যে প্রদত্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা বের করো। এবার আমরা জানি, আবার আমরা কি জানি, সূত্রটা তুমি লিখে ফেলবা যে আবার আমরা জানি হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইটা সমান সমান, আমরা সূত্র কি জানতাম, নিচে বস্তু হচ্ছে প্রদত্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা। সো নিচে বস্তু হচ্ছে প্রদত্ত ক্ষমতা, সো প্রদত্ত ক্ষমতা, আর উপরে বস্তু হচ্ছে কার্যকর ক্ষমতা। সো কার্যকর ক্ষমতা, সো কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা ইনটু ছিল 100%, ঠিক কিনা? ওকে ফাইন। এবার তুমি খেয়াল করে দেখো, তোমাকে বের করতে বলছে কি আসলে এখান থেকে, যে প্রদত্ত ক্ষমতাটা বের করো। প্রকৃত ক্ষমতা মানে কি, প্রদত্ত ক্ষমতা। সো এটা তুমি বের করতে চাও। সো এটা কি হবে, এটার মানটা তোমার এখানে দেখো কি বলছে, যে 20, যদি 20% ক্ষমতার অপচয় হয়, তোমাকে খেয়াল করতে হবে লাইনটা, 20% ক্ষমতার অপচয় হয়, তাহলে অপচয় হয় হচ্ছে 20%, তাহলে কাজে লাগাইছে কতটুকু। তার মানে এই অঙ্ক থেকে তোমাকে বুঝতে হবে এই 20% যে তোমাকে বললো,
এখানে তোমাকে বুঝতে হবে যে ইটার মানটা হচ্ছে 80%। 80% কেন? কারণ 20% অপচয় হয়েছে, তাহলে আসলে কাজে লাগছে কতটুকু? 80%। তাহলে হচ্ছে 80%, তাহলে আমরা এখানে কি করবো? 80% বসাই দিব। তো এখানে বসাই দিচ্ছি আমরা কত? 80%। 80%, আর এখানে আমাদের কি আছে, বা আমরা সরাসরি এক কাজ করতে পারি যে এই পাশে যে 100% আছে একেবারে ভাগ করে দিতে পারি, তাহলে পার্সেন্ট বাদ চলে গেল, থাকলো 80/100। তখন আর পার্সেন্ট লিখতে হবে না, কিন্তু আমি কিন্তু এটাকে নিয়ে আসছি একেবারে এই পাশে। আর কার্যকর ক্ষমতা তুমি মাত্র বের করছো, এই যে কার্যকর ক্ষমতা বের করছো, আর প্রদত্ত ক্ষমতা তোমার এখন বের হয়ে যাবে। প্রদত্ত ক্ষমতা, তো তুমি এখান থেকে সরাসরি লিখতে পারো পরের লাইনে, সুতরাং যে প্রদত্ত ক্ষমতা, সুতরাং প্রদত্ত ক্ষমতা ইকুয়াল টু, এইটা নিচে ভাগ হবে, তো আসবে কত? P ডিভাইড বাই 0.8। P কত পাবো আমরা? এই যে হচ্ছে আমাদের এই P হচ্ছে আমাদের এটা, এই হচ্ছে আমাদের P, ঠিক আছে? সো এইটাই তোমার আসবে এত ওয়াট। P এর মানটা বসালে তুমি এক্স্যাক্ট মানটা পেয়ে যাবে। সো এটাই হচ্ছে তোমার তাহলে এখান থেকে আসলে উত্তর। সো আশা করি বুঝতে পেরেছ কীভাবে এখান থেকে করতে হবে। তাহলে প্রথমে কার্যকর ক্ষমতা বের করলাম, পরে কর্মদক্ষতা ব্যবহার করে প্রদত্ত ক্ষমতা, মোট ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা কত ছিল ওই পাম্পে, সেটা আমরা বের করে ফেললাম, ঠিক আছে? বা তোমাকে যদি কখনো বলে একটি পাম্পের গায়ে লেখা আছে 2 হর্স পাওয়ার, তাহলে বুঝবা পাম্পের গায়ে লেখা আছে মানে সেটাই প্রদত্ত ক্ষমতা, সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো, এই অঙ্কটা তোমার কাজে লাগবে, সো মাথায় রেখো। সো আমরা নেক্সট একটু অঙ্কের দিকে চলে যাই। এখানে বলছে 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কটা তুমি একটু খেয়াল করো। সো 5 নম্বর অঙ্কটা তোমাকে মেইনলি কি বলছে? বলছে যদি প্রতি ঘন্টায় 5000 গ্যালন পানি 36 মিটার উপরে তুলতে ইঞ্জিনের অশ্ব ক্ষমতা কত লাগবে? সো অশ্ব ক্ষমতা মানে কি? হর্স পাওয়ারে বের করতে হবে। খেয়াল করছো? এককগুলো এখানে কাহিনী আছে, সো এককগুলো কাহিনী তুমি করো একটু। সো বলছে যদি প্রতি ঘন্টায় 500 গ্যালন পানি 36 মিটার উপরে তুলতে কত কি করতে হবে? সো প্রতি ঘন্টায় 500 গ্যালন পানি, তাহলে আমাকে বলছে অশ্ব ক্ষমতা, তাহলে আমি ক্ষমতা বের করবো। তাহলে ওকে লিখি আমরা এখানে যে হচ্ছে ক্ষমতা বা কার্যকর ক্ষমতায়, আসলে এখানে ক্ষমতা মানে আমরা বের করবো কোনটা? আসলে কার্যকর ক্ষমতা। ইঞ্জিন সরাসরি তো পানি উঠাইতেছে মানে কি? কাজ করতেছে, কার্যকর ক্ষমতা। সো কার্যকর ক্ষমতা P সমান, সূত্র কি লিখবো আমরা? সূত্র লিখবো হচ্ছে এরকম যে mgh ডিভাইডেড বাই হচ্ছে T। সো আমরা এখানে মানগুলো বসাই দিয়ে আসো যে m এর মানটা কত, দেখো লেখা আছে 5000 গ্যালন পানি। তো 5000 গ্যালন পানি মানে কত লিটার? যদি মনে করো 5000 লিটার লেখা থাকতো, আমরা 5000 লিটার মানে অ্যাপ্রক্সিমেটলি ধরে নিব যে 5 লিটার মানে হচ্ছে সমান না, আসলে অ্যাপ্রক্সিমেটলি আসলে জিনিসটা একদম অ্যাকুরেট সমান হয় না। 5 লিটার মানে কাছাকাছি 5 কেজি লিখে আমরা চালাতে পারবো। 5 লিটার 5000 কেজি মোটামুটি সমান হবে। সো গ্যালনটাকে আমাকে লিটার বানাইতে হবে। আমরা কী করবো? 5000 গ্যালন আছে, সো আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে গ্যালন কিন্তু এরকম থাকতে পারে পরীক্ষার মধ্যে, তখন তুমি কিন্তু এরকম কনভার্ট করে নিবা। দেখো লিখে দিছিলাম এক লিস্টের মধ্যে 3.79 লিটার। তুমি কী করবা? সরাসরি গুণ করে দিবা। তাহলে তোমার কাজ হচ্ছে সরাসরি গুণ করে দেওয়া, তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে এখানকার যে এটার সাথে গুণ, আমি এটাকে ভিন্ন কালারে দিচ্ছি, তুমি বুঝতে পারো। সো গ্যালন থেকে আমরা লিটার বানাইলাম, আর লিটার মানে অ্যাপ্রক্সিমেটলি কেজি, অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি আর কি। সো এত ইন্টু জি কী হবে আমাদের এখানে? ইন্টু জি হবে হচ্ছে আমাদের 9.8, আর সাথে থাকতেছে আমাদের কত? এইচ কত আমাদের? এইচটা হচ্ছে 36 মিটার। সো 36 মিটার সরাসরি লেখা আছে, সো 36 মিটার বসাই দিলাম এখানে 36 মিটার। আর টি কত? প্রতি ঘন্টায় বলছে, প্রতি ঘন্টা মানে কি? 3600 সেকেন্ড। সো প্রতি ঘন্টাকে আমরা সেকেন্ড বানিয়ে দেবো। তাহলে তুমি দেখবা এখান থেকে সুন্দর করে কি চলে আসবে, তোমার এখান থেকে উত্তরটা চলে আসবে এত ওয়াট। দ্যাটস ইট। তবে এটি কিন্তু উত্তর না, তোমাকে বলছিল কত? অশ্ব ক্ষমতা। পরবর্তী লাইন তুমি লিখবা, সুতরাং পি সমান সমান কী হবে? এই যে মানটা তুমি পাইলা এখানে, এটাকে ভাগ দিবা তুমি হচ্ছে 746 দিয়ে, তাহলে পেয়ে যাবো তুমি হচ্ছে হর্স পাওয়ার, যে এত হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা। সো এরকম এককগুলো একটু তোমাকে জাস্ট মনে রাখতে হবে, যেন তুমি যে কোনো অঙ্ক আসলে তুমি এখান থেকে করতে পারো। আমরা এখান থেকে এই টাইপের, প্রথম টাইপের লাস্ট অঙ্কটা করতেছি, 6 নম্বরটা। খেয়াল করো কি বলছে, যে এত কেজি ভরের ব্যক্তি 12 কেজি বোঝা নিয়ে সে হচ্ছে বোঝা সহ মই বেয়ে কী হয়েছে দেখো, যে 7.5 মিটার এই একটা রাস্তা সে ছাদে উঠছে আর কি। তো 65 কেজি ভরের ব্যক্তি 12 কেজি বোঝা নিছে, 20 সেকেন্ডে ছাদে উঠছে। এখন বলছে তাহলে ক্ষমতা কত? তুমি কি লিখবে এখানে? ক্ষমতা। তো আমরা কার্যকর ক্ষমতা বারবার লিখতেছি না, তো ক্ষমতা লিখলাম এখানে। ক্ষমতা পি সমান সমান কী লিখবো আসলে এখানে? যে mgh ডিভাইডেড বাই টি। সো মানগুলো একটু বসাতে হবে, জাস্ট কাজ তো এটাই। এম এর মানটা কত দেখো, যে 65 কেজি ভরের ব্যক্তি পাশাপাশি 12 কেজি বোঝা, তাহলে আমাদের মোট ভর কত হবে? সো মোট ভর হবে 65 কেজি ভরের ব্যক্তি আর 12 কেজি ভরের বোঝা, তাহলে টোটালটাই কিন্তু নিতে হবে।
সাথে আমাদের কি আছে, সাথে আমাদের আছে হচ্ছে এখানে জি এর মানটা 9.8। এইচটা আমরা ঠিকঠাকভাবে নিব, এইচটা আমরা বের করতেছি, সমস্যা নেই। টি কত, টি বলছিল তোমাকে যে 20 সেকেন্ডে, ওকে 20 সেকেন্ডে। এখন এইচ এর মানটা কত হবে এটাই তোমার বুঝতে হবে, এইচ কোনটুকু আসলে খেয়াল করে দেখো, এটা কিন্তু এইচ না, তুমি এখান থেকে শুরু করে ছাদে উঠছো, এখানে কিন্তু তোমার এই এইচ হচ্ছে কত, এই হেলনা তলে এখানে এইচ কোনটুকু হয়, উচ্চতা কোনটুকু হয়, এই যে এটা হচ্ছে তোমার এইচ, তোমাকে এই জিনিসটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, সো এটাই হচ্ছে তোমার এখানকার এইচ, তো এটাই হচ্ছে তোমার এইচ। সো বের করবা কীভাবে, খেয়াল করো, এইচটা দেখো, এই যে কোণ দেওয়া আছে, কোণের বিপরীত বাহু লম্ব, সো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। সো তোমার দেওয়া আছে অতিভুজ আর বের করতে হবে হচ্ছে ভূমি। সো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কি cos থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো চাইলে কি, দেখো cos 60 ডিগ্রি, সো cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, cos সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত h, অতিভুজ কত 7.5। সো আমাদের এইচটা কি আসবে 7.5 ইন্টু cos থিটা, তো সেটা আমরা এখানে আলাদা করে বসাই দিচ্ছি, যে এইচটা হবে হচ্ছে 7.5 ইন্টু cos থিটা মানে cos 60 ডিগ্রি। তো দেখো তোমার কিন্তু চলে আসলো এখানকার কি এইচটা চলে আসলো, এইচ চলে আসলো মানে কি তুমি এখান থেকে খুব সহজেই এখান থেকে তুমি ক্ষমতা বের করতে পারলা। সো দ্যাটস ইট, এই হচ্ছে জিনিস। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এখান থেকে এইচটা বের করে নিয়ে আসলাম। সো একই রকম অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই পারা উচিত, ঠিক আছে। সো আমরা এখান থেকে এই টাইপটা শেষ করলাম। এবার আমাদের বিশেষ করে শুরু করতে হবে হচ্ছে কুয়ার অঙ্ক, যেই টাইপটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। তো সেই অঙ্কগুলো কিভাবে আসে সো আমরা উদ্দীপক দেখলে বুঝতে পারবো। সো এইরকম অঙ্কই তুমি পাবে, একটু পরে তোমরা যখন প্রশ্ন সিকিউ দেখাবো তখন তুমি নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, সো এখানকার আমরা হচ্ছে গ নম্বরের জন্য কিছু অঙ্ক করবো এখানে, আর ঘ নম্বরের জন্য এখানে আমরা সবগুলো অঙ্কই করবো। সো দেখো প্রথম প্রশ্নটা আমরা এখান থেকে পড়ি, কি বলছে তোমাকে, বলছে এই হচ্ছে একটা কুয়া, বলছে কুয়াটার ব্যাস লেখা আছে 4 মিটার আর এইচ হচ্ছে 10 মিটার। আচ্ছা ভালো, বলছে 20 মিনিটে পানি শূন্য করতে আমরা কি করছি, 20 মিনিট পানি শূন্য করতে 6.87 হর্স পাওয়ারের একটা পাম্প লাগাইছি আমরা, এবং দেখলাম যখনই পাম্পটা লাগাইছি তখন অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। ছোটোবেলায় অঙ্ক করতাম যে হচ্ছে ওই যে শ্রমিকের অঙ্ক করতাম, যে ওরা হচ্ছে অর্ধেক মাটি কেটে কী হয়ে যায়, ওরা কোথায় জানি হারায় যায়, বাকি অর্ধেক মাটি অন্যজন কাটে, এখানেও সেম, এই পাম্পগুলোর জানি কেমন অবস্থা, অর্ধেক পানি তুলেই নষ্ট হয়ে যাবে আর কি। সো এই অঙ্কটাই কিন্তু তোমার পরীক্ষাতে মেইনলি আসবে, দেখবা যে মোস্ট অফ দ্য বোর্ডে কিন্তু এটাই দিবে আর কি। হ্যাঁ, যে অর্ধেক পানি তুলে নষ্ট হয়ে গেছে। সো ভালো মতো খেয়াল করো, সো অর্ধেক পানি তুলে নষ্ট যদি হয়, এখন বলছে সো অর্ধেক পানি নষ্ট হয়েছে, 20 মিনিটে পানি শূন্য করতে যাচ্ছিলাম আমরা, যে 20 মিনিট পানি শূন্য করে ফেলতে হবে, কিন্তু অর্ধেক পানি তুলে নষ্ট হয়ে গেছে। এবার বলছে নির্ধারিত সময় পানি শূন্য করার জন্য অন্য একটা পাম্প লাগানো হলো, তাড়াহুড়ো করে আমরা লাগাইছি যে না, কিছু সময় তো গেছে এখানে, বাকি কিছু সময়ের মধ্যেই আমি কি করব, বাকি পানি তুলে ফেলবো, দেন আরেকটা পাম্প লাগাইছি। তাহলে প্রথম পাম্প অর্ধেক পানি তুলছে, আরেকটা পাম্প আমি নিয়ে আসছি, ওটা কি বাকি অর্ধেক পানি আবার তুলে ফেলবে। ওকে ভালো, গ নম্বরে জিজ্ঞেস করছে যে প্রথম পাম্প দ্বারা কৃতকাজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, গ নম্বরের জন্য এই টাইপের ম্যাথটা ইম্পর্টেন্ট। সো আমরা প্রথমটা করে আসো, বলছে প্রথম পাম্প দ্বারা কৃতকাজ। সো আমরা লিখে নিই এখানে হচ্ছে যে প্রথম পাম্প দ্বারা কৃতকাজ। সো প্রথম পাম্প দ্বারা কৃতকাজ, সো কৃতকাজের সূত্র কি হবে, সূত্র হবে হচ্ছে ডাব্লিউ। সো প্রথম পাম্প দ্বারা হচ্ছে কৃতকাজ। সো প্রথম পাম্প দ্বারা কৃতকাজ ডাব্লিউ সমান সমান কি হবে, যে mgh, শেষ। সো ডাব্লিউ সমান mgh, তবে mgh প্রাইম লিখবো আমরা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। h প্রাইম মানে কি গড় সরণ নিতে হবে, কারণ দেখো এই যে অর্ধেক পানি শূন্য করছে, হ্যাঁ এই যে এখন তুমি বলবে না ঠিক আছে অর্ধেক পানি শূন্য, এতটুকু পানি শূন্য, তার মানে কি গড় সরণ নিতে হবে। ওকে ফাইন, আর ডাইরেক্ট যদি বলেন জাস্ট এই কুয়ায় পানি আছে 50 মিটার উপরে পানি তোলা হলো, তার মানে তুমি বুঝবা কি এখানে কোনো কী করতে হবে না, গড় সরণ নিতে হবে না, খালি 2 কেজি 3 কেজি পানি এত মিটার উপরে উঠাইছে, কোনো গড় সরণ লাগবে না। ওকে ফাইন, প্রথম পাম্প দ্বারা কৃতকাজ কত, ডাব্লিউ সমান mgh, আর মানগুলো বসাই আমরা। দেখো বলছিল ঘটনা কি বলছিল, প্রথম পাম্প কি করছিল, অর্ধেক পানি শূন্য করে নষ্ট হয়ে গেছিল, সেই খেয়াল রাখতে হবে ব্যাপারটা। এখন এম এর মানটা কত, অর্ধেক পানি তুলে নষ্ট হয়েছে, তাহলে অর্ধেক পানি তুলছে, তাহলে তোমাকে বের করতে হবে এই কুয়াতে মোট পানি যা ছিল তার অর্ধেক সে তুলতে পারছে, তাহলে এই অর্ধেকটার ভর কত, সে অর্ধেকটার ভর আমরা কীভাবে বের করবো, তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা হচ্ছে এরকম। হ্যাঁ, যে আমাদের কী এসে সে কী করছে, পানি তুলছে কতটুকু, যে হচ্ছে আমাদের এখানে পানি মনে করো তুলছে হচ্ছে এই অর্ধেক। হ্যাঁ, সো মনে করো এই হচ্ছে অর্ধেক পানি তোলার পরে এই অবস্থা। সো আমি একটু দেখাই দিচ্ছি যে অর্ধেক পানি তুলছে, তার মানে হচ্ছে এই হচ্ছে অর্ধেক পানি তুলছে, এই অর্ধেক পানি নাই, সেই অর্ধেক পানিটা আমি বাইরে বের করে ফেলছি, তাই তো, সেই অর্ধেক পানিটার ভর আমার লাগবে। সো আগে পুরো পানিটার ভর তুমি বের করে নিতে পারো, তবে 2 দিয়ে ভাগ করে দিতে পারো।
বা সরাসরি তুমি এই অর্ধেক পানির ভরই বের করতে পারো। সো ডিরেক্ট বের করি, তাহলে আসো এই অর্ধেক পানির ভরটা কত হবে। তাহলে আমরা লিখতেছি যে ডাব্লিউ সমান এম এর মান কত হবে। এম এর মান দেওয়া নাই, এখানে লেখা নাই যে 1000 কেজি পানি ছিল 500 কেজি তুলছে, লেখা নাই। তাহলে বের করতে হবে। বের করবো কীভাবে, মনে রাখবা এম সমান হচ্ছে রো ভি। এবার এই কোয়ার অঙ্ক করার জন্য কিছু সূত্র তোমার মনে রাখতে হবে। সো কোয়ার অঙ্কের শুরুতেই আসো আমি শুরুতে এক জায়গায় লিখে দিয়ে আসি, কোয়ার কোথাও কোয়ার যে কোনো অংশে আমি এই সূত্রগুলো একটু লিখে দিই। এই যে কুয়ার ম্যাথের এখানে একটু লিখে দিই, তুমি যদি ভর না পাও, হ্যাঁ, পানির ভর যদি তোমার দরকার হয় এম সমান সমান রো ভি, আর এই ভি হচ্ছে আয়তন। সো কুয়াগুলো নর্মালি কি হয়, সিলিন্ডার আকৃতির হয়। সো পাই আর স্কোয়ার এল বা পাই আর স্কোয়ার এইচ, এল লিখলাম কারণ এখানে আরেক জায়গায় এইচ আছে, প্যাস লাগবে। সো পাই আর স্কোয়ার এল। সো এই দুইটা সূত্র তোমার লাগবে, যে পানির ভর আর হচ্ছে কি এই যে ওই কুয়ার আয়তন। সো তোমার এখানে প্রয়োজন হতে পারে, কুয়া বললে পাই আর স্কোয়ার এল। যদি তোমাকে বলে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবো, সব গুণগুলো আয়তন বের হবে। কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমার এখানে দেওয়া আছে। সো আমরা আগের অঙ্কে ফেরত যাই। সো এম সমান সমান রো ভি, এটুকু বুঝলাম আমরা। সাথে আমাদের কি আছে, জি আছে এবং এইচ প্রাইম আছে। সো আমরা আগে রো ভি এর কাহিনী খতম করি, তারপরে আমরা এইচ প্রাইমে ঢুকবো। সো এখানে দেখো যে ডাব্লিউ সমান সমান রো এর মান তো 1000, পানি আমরা সবাই জানি যে 1000 ঘনত্ব, আর পাই ভি কত লিখবো, ওই যে বললাম সিলিন্ডার আকৃতির যেহেতু পাই আর স্কোয়ার। এবার আমরা চাচ্ছি কতটুকু পানির ভর, এই যে এতটুকু, এই যে এইটুকু আমরা খালি, এইটুকুর ভর আমি চাচ্ছি, এইটুকুর ভর আমার দরকার। সো এইটুকুর ভর যেহেতু দরকার, তাহলে তুমি এখানে পাই আর স্কোয়ার যে এল, এল এর মান কত বসাবা, তো সেটা তোমাকে শেখাই দিচ্ছি খুব সুন্দর মতো, তুমি দেখে নাও। আর বাকিটুকু হচ্ছে জি আর হচ্ছে এইচ প্রাইম, এইচ প্রাইম পরে বসাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। এবার তুমি মানটা খেয়াল করো, মান বসানো প্রথমগুলোতেই খেয়াল করো, কারণ পরেরগুলোতে সেম একইভাবে বসাবো আমরা। পায়ের মান বসাই দিব আমরা 3.14, আর কত ব্যাসার্ধ, দেখো ব্যাস লেখা ছিল 4 মিটার, তাহলে বুঝতেই পারছো ব্যাসার্ধ কত হবে 2 মিটার। সো ব্যাসার্ধ তুমি বের করে নিবা 2 মিটার। সো এখানে কত আছে 2, আর সাথে আছে স্কোয়ার। এল এর মানটা কত হবে খেয়াল করো, এল 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 মানে কি, এল মানে যতটুকু পানির আমি ভর চাচ্ছি সেইটার দৈর্ঘ্য। হ্যাঁ, তোমার পানি লাগবে কতটুকু, এতটুকু, তাহলে এতটুকুর দৈর্ঘ্য পুরোটা ছিল 10 মিটার, তাহলে এইটুকু হচ্ছে কত, এইটুকুর এল কত, এইটুকুর জন্য হচ্ছে এই যে এইটুকু, আর এইটুকু মানে কত, এল এর মান কয় মিটার, যে 5 মিটার। তার মানে আমার ভর লাগবে যতটুকু, অতটুকুর দৈর্ঘ্য। তুমি এতটুকু পানির ভর চাও, এতটুকুর দৈর্ঘ্য। তুমি পুরা পানির ভর চাও, তাহলে পুরা পানির দৈর্ঘ্য নিবা 10 মিটার, তাহলে চলে আসবে। যতটুকু পানির ভর দরকার লিখে রাখো, লিখো এল হচ্ছে যতটুকু পানির ভর দরকার অতটুকুর দৈর্ঘ্য, পানির যতটুকু ভর দরকার অতটুকুর দৈর্ঘ্য, সহজ বাংলা। সো আমি একবারে অর্ধেকেরই বের করবো ডাইরেক্ট, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত 5 মিটার, পুরোটা 10, এইটুকু 5, তাহলে আমি এখানে কত বসাবো, সেই 5 বসাই দিচ্ছি। খেয়াল করো তুমি, এই যে সেই 5 বসাই দিচ্ছি, এই হচ্ছে সেই 5টা আমি বসাই দিলাম, ঠিক আছে 5 মিটার। সাথে এবার আসো আমরা বাকি মানগুলো বসাই। জি এর মান হচ্ছে 9.8। এবার আসল জিনিসটা বসাবো আমরা হচ্ছে কত, এই যে হচ্ছে সেই এইচ প্রাইম। সো এইচ প্রাইম এটাই কিন্তু আমরা শিখছিলাম এতক্ষণ কুয়ার অঙ্কে, কিন্তু এটাই আমরা শিখছিলাম যে গড় সরণ নিতে হবে। সো এই গড় সরণটা কত সেটা আবার খেয়াল করো। অর্ধেক পানি তুলছি আমরা, সো অর্ধেক পানি তুললে কি হবে, কিভাবে গড় সরণ নিব খেয়াল করো। অর্ধেক পানি তুলছি তাই না, তাহলে অর্ধেক পানি তোলা মানে কিন্তু সাদা দাগ দিয়ে নাও, যে এই পানিটুকু আর এই যে এই পানিটুকু আমরা বাইরে বের করছি, তাহলে এই উপরের লেয়ারের পানিটাকে বাইরে বের করতে সরানো লাগছে 0 মিটার। তারপর হচ্ছে একদম এই নিচের লেয়ারের পানিটাকে সরানো লাগছে কত মিটার, যে 10 মিটার ছিল, তাহলে 10 এর অর্ধেক কত 5, তাহলে 0 আর 5, আর 0 আর 5 এর গড় কত, 0 আর 5 এর গড় হচ্ছে কত 2.5। সো এখানে এই স্প্যামটা কত হবে 2.5। একটা শর্টকাটও বলছিলাম, যখন কি হয় পরিপূর্ণ কুয়া থাকে, এ দেখো আমাদের পরিপূর্ণ কুয়া, এই পরিপূর্ণ কুয়া আমাদের আছে, এই পরিপূর্ণ কুয়া থেকে যখন প্রথম অর্ধেক পানি তুলবো তখন গড় কি হবে 4 দিয়ে ভাগ করলে চলে আসে, 10কে 4 দিয়ে ভাগ করো চলে আসবে কত 2.5। তার মানে এখানে তখন তোমার চলে আসবে কত সেই 2.5। সো এটাই কিন্তু সেই জিনিসটা। তো তুমি এখানে সব কিছু গুণ করে দাও, তুমি দেখবা কি এখানে একটা মান চলে আসছে এত জুল, ঠিক আছে। সো এই জিনিসটাই কিন্তু আমরা একটু আগে কিন্তু সেই প্রয়োগটা করতেছিলাম। দেখো আমরা কিন্তু একটু খালি করছি, এমন না যে এটা খালি ছিল, ব্যাপারটা কি ছিল যে পুরোটা এরকম পানিপূর্ণ ছিল কিন্তু আমাদের, হ্যাঁ হ্যাঁ এরকম পানিপূর্ণ ছিল, আমি ওই অর্ধেক পানি বের করছি। সো অর্ধেক পানি বের করছি, অর্ধেক পানি বের করতে হলে সেক্ষেত্রে কী করতে হয়, এই যে মাত্রই করলাম যে উপরেরটার সরণ আর এই যে নিচের লেয়ার এটুকু অর্ধেক বের করছিলাম, সো লাস্ট লেয়ারের সরণ, তাহলে গড় করলে চলে আসছে আমাদের 2.5। সো প্রথম পাম্পের ক্ষেত্রে গড় সরণটা কত হয়েছে 2.5, মনে রাখো সামনে এই যে অনেক জায়গায় প্রথম পাম্প আছে কাজে লাগবে।
ওকে, প্রথম পাম্পের ক্ষেত্রে ঘর্ষণ 2.5। ওকে, এই যে বের করে ফেললাম প্রথমটা ডান। সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। পরের প্রশ্ন দেখো, পাম্পটি কত সময় পর নষ্ট হয়েছিল। বলছে পাম্পটি অর্ধেক পানি তোলার পর নষ্ট হয়ে গেছে, তাহলে কত সময় পর নষ্ট হয়েছে? তাহলে চলো এবার আমরা সেই সময়টা বের করে ফেলছি, পাম্পটি কত সময় পর নষ্ট হয়েছিল। এবং আরেকটা প্রশ্ন দেখো 3 নাম্বার, সেটা কিন্তু সেম একই প্রশ্ন, যে প্রথম পাম্প কত সময় কাজ করেছিল। তো যত সময় কাজ করছিল, এই কাজ করার পরে তো সে নষ্ট হয়ে গেছে, তাই না? সো দুই বোর্ডে কিন্তু এই প্রশ্ন দুইটা দুইভাবে আসছিল, কিন্তু উত্তর কিন্তু একই, প্যাটার্ন কিন্তু একই। সো আমরা এবার এখানে 2 এবং 3 একসাথে করে ফেলে আসো। সো 2 এবং 3 একই কথা, যে প্রথম পাম্পটা কত সময় পর নষ্ট হয়েছিল এবং প্রথম পাম্প কত সময় কাজ করেছিল। দুইটা আসলে ভিন্ন কোনো জিনিস না, দুইটা আসলে একই জিনিস। সো আমরা আশা করে ফেলি, কী লিখবো আমরা এখানে, যে কতটুকু কাজ করছিল এটা আমরা এখান থেকে বের করে লেখা ছিল যে পাম্প কত ক্ষমতা। তাই আমরা লিখি এখানে যে যে কার্যকর ক্ষমতা। সো আমরা এখানে লিখে ফেলি যে কার্যকর ক্ষমতা। সো কার্যকর ক্ষমতা পি ইকুয়াল টু কি লিখবো আমরা এখানে, যে কার্যকর ক্ষমতা পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই টি। সো কার্যকর ক্ষমতা এম জি এইচ ডিভাইড বাই টি। সো কার্যকর ক্ষমতা এম জি এইচ বাই টি। ওকে, এবার কার্যকর ক্ষমতা এম জি এইচ বাই টি। আমরা কী করবো, টাইম বের করবো, কত সময় নষ্ট হয়েছিল। সো টি বের করি আমরা। সো টি সমান সমান কী লেখা যাবে, খুবই সিম্পল, যে এম জি এইচ ডিভাইড বাই পি। এবার আসলে আমরা মান বসাতে থাকি। সো এম এর মানটা কত, অর্ধেক পানি, একটু আগে আমরা বের করছিল সেটা, অর্ধেক পানি, সেই ক্ষেত্রে আমরা কী করবো, ডাইরেক্ট মান বসাই দিয়ে আসো। এম সমান সমান কী লিখছিলাম আমরা, যে এম সমান সমান রো ভি, রো এর মান 1000, আর ভি এর মান কত পাই, আর স্কোয়ার এল, এল এর মান কত 5 মিটার, কারণ অর্ধেক পানি, তাই না? সো সেটাই লিখবো, সরাসরি লিখতেছি এখানে। দেখো এই যে রো, এই যে রো এর মান, আর ভি এর মান কত পাই, আর স্কোয়ার এল, এল এর মান কত, এল এর মান অর্ধেক পানি, সো 5 মিটার। সো সরাসরি লিখে দিলাম কিন্তু। আর আর এর মান তো জানোই, এখানে আর এর মান কত, আর এর মান 2 মিটার। সো সেটাও এখানে বসাই দিবা। জি এর মানটা 9.8, আর এখানে এইচ প্রাইম হবে, অবশ্যই এইচ প্রাইম দিব, কারণ এখানে ঘর্ষণ নিতে হবে। তো সো ঘর্ষণটা কত ছিল মনে আছে, 2.5, একটু আগে বের করলাম আমরা এইচ প্রাইম, যে অর্ধেক পানি তোলার ক্ষেত্রে এইচ প্রাইমটা কত আসছিল, 2.5 মিটার। সো আমি আরেকবার লিখে দিচ্ছি এটা, যে 2.5 কীভাবে আসছিল, যে 0 এবং 5-এর গড় ছিল 0 + 5 ডিভাইডেড বাই 2, ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত, 2.5 মিটার। সো এই আমাদের এখানকার জিনিসগুলো। আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি। ওকে, ফাইন। সো এবার এখান থেকে আসবে পি এর মান, পাই আর স্কোয়ার এত, আর সাথে পি কত আমাদের, যে 6.8। আর পি বসানোর সময় দেখতে হবে এখানে কর্মদক্ষতা আছে কিনা, কোথাও কর্মদক্ষতা লেখা নেই, তার মানে কি এটাই আসল ক্ষমতা, এটা বসাই দিব আমরা। কর্মদক্ষতা নাই মানে কি 100% কর্মদক্ষতা, লেখা না থাকলে 100%, তার মানে যা আসতে বসাই দিব। 6.87 হর্স পাওয়ার, কিন্তু সেটাকে ওয়াট বানাইতে হবে অবশ্যই, 746 ওয়াট। সো এই যে তুমি সমস্ত মান টান বসাই দিলা, তাহলে চলে আসলো সামথিং এত, অবশ্যই সেকেন্ডে আসবে, ঠিক আছে? সো তুমি আশা করি বুঝতে পেরেছো কীভাবে বের করে ফেলছো। 2 নাম্বারও যা, এত সময় পর নষ্ট হয়েছিল বা এত সময় কাজ করে তবে তো নষ্ট হয়েছে, তাই না? সো একই জিনিস। সো আশা করি আমরা এখানে করতে পারবো। 2 এবং 3 নাম্বারটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। সো 2 এবং 3-এর পরে দেখো আমাদের এখানে, আমরা এখান থেকে 2 এবং 3-এর পরে আমাদের এখানে পরের অঙ্কে চলে যাই। সো পরের অঙ্কের জন্য আমরা কপি করে নিচ্ছি এটা। সো পরের অঙ্কে কি বলছে খেয়াল করো। সো পরের অঙ্কটা বলছে 4 নাম্বারটা কি বলছে, 4 এবং 4, 5, 6 দেখো কি বলছে আসলে। হ্যাঁ, সো বলছে প্রথম পাম্প 1 মিনিটে কি পরিমাণ পানি তুলবে। প্রথম পাম্প 1 মিনিটে কি পরিমাণে পানি তুলবে, সে এম বের করতে বলছে। আমি এবার তোমাকে বের করতে বলছি কি এম। সো প্রথম পাম্প 1 মিনিটে কি পরিমাণে পানি তুলবে। সো আমরা একেবারে নিয়ে নিচ্ছি কয় নাম্বারটা, 4 নাম্বারটা। সো 4 নাম্বারটা খেয়াল করো, 4 নাম্বার কি বলছে, এরকম তোমার প্রশ্ন পরীক্ষায় আসবে। হ্যাঁ, তোমাকে এরকম উদ্দীপক দিয়ে বলবে কি এই প্রথম পাম্পটা 2 মিনিটে কি পরিমাণ পানি তুলছে, 1 মিনিটে কি পরিমাণ পানি তুলছে। তো তুমি লিখবা কি সূত্র আগের মতো লিখবা, যে পি সমান সমান কি এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে তোমাকে এম বের করতে বলছে, তাহলে এম সমান সমান কি হবে, যে পি ইন্টু টি ডিভাইডেড বাই কত, জি ইন্টু এইচ। মানগুলো খেয়াল করো কীভাবে বসাচ্ছি, মানটা কত বসাবো সেটা খালি খেয়াল করবা, তাহলে হবে। পি এর মান কত, পি এর মান 6.87 হর্স পাওয়ার। সো 6.87 হর্স পাওয়ারকে 746 দিয়ে গুণ করবো, তাহলে আসবে কি আমাদের এখানে, আসবে আমাদের এখানে যে ওয়াট। তারপরে টি বলছে 1 মিনিটে, তাহলে কত বসাবো, 60 সেকেন্ড, শেষ। জি এর মান কত, 9.8। এবার এইচ এর মানটা একটু খালি খেয়াল করবা, এইচ প্রাইমটা কত হবে, এটা হবে সেই 2.5 মিটারই হবে। কারণ এখানে দেখো তোমাকে বলছে 1 মিনিটে কি পরিমাণ পানি তুলছে প্রথম পাম্প, আর প্রথম পাম্প কতটুকু কাজ করছিল, অর্ধেক পানি তুলে নষ্ট হয়েছিল, তার ঘর্ষণ ছিল কত,
তার ঘর্ষণ ছিল কত 2.5। সো এখানেও সেই 2.5ই ব্যবহার করবা, কারণ 1 মিনিটে আসলে কতটুকু পানি তুলছে, কতটুকু ঘর্ষণ হয়েছে সেটা তুমি আসলে বের করতে পারবা না। সেজন্য তুমি কি করবা, যে প্রথম পাম্প তোমাকে বলছিল, প্রথম পাম্পের যে ঘর্ষণটা ছিল, প্রথম পাম্প তোমাকে বলছে অর্ধেক পানি তুলে নষ্ট হয়েছে, তো তুমি কি করবা, সেম একইভাবে বের করবা। তোমাকে অন্য অঙ্কের সময় যদি তোমার জানা থাকবে না এগুলো, ডাইরেক্ট মনে করো গ নাম্বার এটা আসছে, তখন কি করবা, প্রথম পাম্প তুমি খেয়াল করো কি করছে, অর্ধেক পানি শূন্য করছে। তাহলে তুমি জাস্ট এই লাইনটা খেয়াল করবা যে এই অর্ধেক পানি শূন্য করছে। তাহলে অর্ধেক পানি শূন্য করছে মানে কি, তাহলে তুমি কি গড় নিবা, যে 0 আর অর্ধেক মানে কত, যে 5, তাহলে তার গড় নিলা, তো চলে আসবে 2.5। সো এভাবে তুমি জাস্ট করে দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হলো, এম এর মানটা চলে আসলো হচ্ছে, সুতরাং আমাদের এম এর মানটা হচ্ছে কত, এই যে এত কেজি, শেষ, ডাইরেক্ট কেজি লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। টা সো এটা গেল আমাদের 4 নাম্বারটা। 5 নাম্বারটা খেয়াল করে কি বলছে, যে 10 কেজি পানি তুলতে কত কাজ করতে হবে, 10 কেজি পানি তুলতে কত কাজ করতে হবে। সেক্ষেত্রে তুমি কী করবা, একই কাজ করবা, যে 10 কেজি পানি তুলতে এই কৃত কাজ, তো তুমি লিখবা হচ্ছে কৃত কাজ W সমান কি mg/h, এবং এটা কি 10 কেজি পানি তুলতে কৃত কাজ কার, প্রথম পাম্পের, এটাও কার, প্রথম পাম্পেরটাই আমরা বের করতেছি, প্রথম পাম্পের। সো প্রথম পাম্পের এই 10 কেজি পানি তুলতে কত কাজ করতে হবে। সো W সমান mg/h। সো আমি W বের করবো, এম এর মান তো 10 কেজি প্রশ্নে বলেই দিছে, জি এর মান 9.8, আর এইচ এর মানটা কোনটা বসাবো, প্রথম পাম্পের, তার মানে সেই 2.5। প্রথম পাম্প তো কী হয়েছিল, অর্ধেক পানি তুলে নষ্ট হয়ে গেছিলো, সুতরাং কি লিখবো, 0 + 5/2 = কত, সেই 2.5। সো বসাই দিলাম সেটা আমরা, চলে আসবে আমাদের W সমান এত জুল, প্রথম পাম্প 10 কেজি পানি তুলতে এত কাজ করতে হবে। সো ঘুরিয়ে ফিরিয়ে দেখবে এই প্রশ্নগুলোই তুমি সব জায়গায় পাবা। প্রথম পাম্প প্রথমে কতটুকু কাজ করছিল, কত সময় পর নষ্ট হয়েছিল, 1 মিনিটে কী পানি তুলবে, বা 10 কেজি পানি তুলতে কত কাজ করতে হবে, এই প্রশ্নগুলো তুমি ঘুরে ফিরে আলটিমেটলি তুমি পাবা। সো কোনো সমস্যা তোমার হবে না। একটু পরে তোমাকে সেই প্রশ্নটা আমি দেখাচ্ছি, একদম ডিরেক্ট সৃজনশীল থেকে বুঝতে পারবা। দক্ষতা 50% হলে কাজ কত, সময় কত লাগবে। তার মানে যদি এইটার দক্ষতা তোমাকে লেখা নাই কোথাও দক্ষতা, কিন্তু যদি প্রশ্নে তোমাকে বলে দিতে যে ভাই ওর দক্ষতা 10%, তাইলে বলো যে দক্ষতা 50%, কার দক্ষতা, প্রথম পাম্পের। এটা কিন্তু আমরা কি বোঝাচ্ছি, যে প্রথম পাম্পের, হ্যাঁ সব এখানে প্রথম পাম্পের ইনফরমেশন আর কি। সো প্রথম পাম্পের যে দক্ষতা যদি কী হয় 50% হয়, তাহলে তাকে আসলে কতটুকু কাজ করতে হবে। সো কাজের বেলায় তো আসলে এখানে দক্ষতার কোনো কিছু আসবে না, কারণ কি W সমান mg/h, প্রথম পাম্পের দক্ষতা 50% হলেও W সমান সেই mg/h আসবে, তার মানে একদম প্রথম অঙ্ক যেটা করছিলাম সেটাই হবে। সো এম এর জায়গায় হচ্ছে ρ/v, এখানে কোনো চেঞ্জ আসবে না, তারপর ρ/v আর সাথে হচ্ছে g × h', তো h' কত বসবে, সব বসাই দিছি। দেখো ρ হচ্ছে 1000, সো v হচ্ছে কত πr², l এর মান কত 5, তারপরে হচ্ছে এখানে g এর মান হচ্ছে 9.8, আর h' কত, h' হচ্ছে কত, সেই 2.5 মিটার প্রথম পাম্প। সো এখানে কোনো চেঞ্জ আসবে না, W এর কোনো চেঞ্জ আসবে না, W হুবহু সেম হবে। চেঞ্জ যেটা আসবে সেটা হচ্ছে কোথায়, দেখো আচ্ছা সময়ের মধ্যে, পরের অংশের মধ্যে, 1 নম্বর এটা সময়টার মধ্যে চেঞ্জ আসবে, কত সময় লাগছিল, সময় ভ্যারি করবে। এবার তুমি কি লিখবা, যে P সমান কি লিখবা তুমি এবার mg/h/t। সো T যখন তুমি বের করবা তুমি কি লিখবা, হচ্ছে দেখো mgh ভাগ হচ্ছে কত, P, mgh ভাগ হচ্ছে P। এবার তুমি খেয়াল করো মান যখন বসাইতে যাবা T এর ক্ষেত্রে খেয়াল করো এম এর মান কত হবে, সেম এই যেটা, যে 1000, তারপর হচ্ছে কি যে πr² × l, তাই না, যে এখানে রো, এই যে ভি, সাথে হচ্ছে কত 9.8, আর এইচ হবে কত 2.5। এটা না তুমি বসাই দিলা W, এখান থেকে দেখে বসাইলা। পি এর মান কত বসাবে, কি শুধুমাত্র আমরা 6.8 যেটা দেওয়া ছিল 6.87 × 746 বসাবো না, খালি এতটুকু বসাইলে হবে না। এটা হচ্ছে কি, এবার কি এখানে যদি কর্মদক্ষতা লেখা আছে, তার মানে এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, আর কর্মদক্ষতা এবার 100% না 50%। তার মানে যতটুকু ক্ষমতা তুমি দিছো এতটুকু সে কাজে লাগাতে পারবে না, তার কতটুকু কাজে লাগবে, তার 50% কাজে লাগাবে। তার মানে এই ক্ষমতা কিন্তু এবার কি হয়ে গেছে, দেখো ক্ষমতা অর্ধেক হয়ে গেল, এবার 50% কাজে মানে ক্ষমতা অর্ধেক হয়ে গেল, তার মানে সময় বেশি লাগবে এবার। তাহলে এবার কিন্তু সেক্ষেত্রে সময়টা চেঞ্জ আসবে। তো যখন তুমি দেখবা এখানে কি আসছে, এরকম কর্মদক্ষতা দেওয়া আছে, তাহলে অবশ্যই তখন বুঝবো এটা প্রদত্ত ক্ষমতা, তাহলে আমাকে কার্যকর ক্ষমতা বের করে নিতে হবে, গুণ করে নিতে হবে এর সাথে, তাহলে চলে আসবে কার্যকর ক্ষমতা। সো এই ব্যাপারটাও একটু মাথায় রেখো, প্রশ্ন কিন্তু এরকম থাকতেই পারতো, তো থাকতে পারে। সো আমরা আশা করি এখান থেকে সম্পূর্ণ সবগুলো বুঝে গেছি যে কীভাবে এখান থেকে আসতে পারে আমাদের গ নম্বরের প্রশ্নগুলো, যে এই সৃজনশীলে আমাদের গ নম্বরের প্রশ্নগুলো কীভাবে আসতে পারে। এবার তুমি খেয়াল করো জাস্ট এখান থেকে যে ঘ নম্বরের প্রশ্নগুলো কীভাবে আসতে পারে। দেখো কুয়া ঘ,
সো এখানে তোমাকে হয় পরীক্ষায় বলবে, এটা বলবে তোমাকে যে প্রথম ও দ্বিতীয় পাম্পের ক্ষমতা একই হবে কিনা। যে দুইটা পাম্প আমরা পরবর্তীতে মনে আছে যে কী করছিলাম এখানে আমরা, যেখানে আমরা পরবর্তীতে আরেকটা পাম্প আমরা বসাইছিলাম পানি শূন্য করার জন্য, নির্ধারিত সময় পানি শূন্য করার জন্য। সো এখানে একই হবে কিনা, তার মানে খেয়াল করো আমরা যে এখানে সময় বের করছিলাম, এই সময়টা আমাদের কিন্তু লাগবে প্রথম অঙ্কটা করতে গেলে। প্রথমের ক্ষেত্রে কি সময় ছিল না, এই যে নর্মাল যে ক্ষেত্রে সময় কৃতকাজ এত আর সময়, এই সময়টা কিন্তু আমাদের লাগবে। কারণ এখানে মনে করো কথার কথা যে 13 মিনিট লাগছে, তাহলে হাতে আছে কয় মিনিট, আর 7 মিনিট। বাকি 7 মিনিটে হচ্ছে দ্বিতীয় পাম্প পানি শূন্য করবে। সো এরকম আর কি, সো এরকম অঙ্ক আমাদের আসবে। সো প্রথম ও দ্বিতীয় পাম্পের ক্ষমতা একই হবে কিনা। সো প্রথম পাম্পের ক্ষমতা তো আমরা জানি 6.8 হর্স পাওয়ার, দ্বিতীয় পাম্পের ক্ষমতা তোমাকে বের করতে হবে। সো দ্বিতীয় পাম্পের ক্ষমতা তুমি কি লিখবা, তো তুমি এখানে লিখবা হচ্ছে 7 নম্বর, তুমি এখান থেকে লিখে নিবা। সো এটাকে আমরা একটু কপি করে নিচ্ছি। সো দ্বিতীয় পাম্পের ক্ষমতা, সো লিখে নাও এখানে। প্রথম পাম্পের ক্ষমতা আমার জানা আছে, সো লিখে নিচ্ছি প্রথম পাম্পের ক্ষমতা। সো প্রথম পাম্পের ক্ষমতা তো আমরা জানি, প্রথম পাম্পের ক্ষমতা। সো প্রথম পাম্পের ক্ষমতা ইকুয়াল টু কত, প্রথম পাম্পের ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে যে হচ্ছে লেখা ছিল যে 6.87, লেখা ছিল আমাদের 6.87, ইয়েস 6.87 হর্স পাওয়ার। ঠিক আছে, হর্স পাওয়ারই থাকবে, সমস্যা নেই। এবার দ্বিতীয় পাম্পের ক্ষমতা আমরা বের করতে চাই, যে সুতরাং দ্বিতীয় পাম্পের ক্ষমতা। সো দ্বিতীয় পাম্পের ক্ষমতা, দ্বিতীয় পাম্পের ক্ষমতা। সো দ্বিতীয় পাম্পের ক্ষমতা, দ্বিতীয় পাম্পের ক্ষমতা সমান কি লিখবা, যে দ্বিতীয় পাম্পের ক্ষমতা P সমান সমান কি লিখবা তুমি এখানে, সূত্র এটাই mgh ডিভাইডেড বাই টি। সো এইচ বের করতে হয় তোমাকে। এবার দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় পাম্প কি সিনারিও পাচ্ছে, এরকম সিনারিও পাচ্ছে না, এরকম কিন্তু পাচ্ছে না। দ্বিতীয় পাম্প এর অবস্থাটা দাঁড়ায় গেছে হচ্ছে এরকম, দ্বিতীয় পাম্পের অবস্থা দাঁড়াইছে কীরকম খেয়াল করো, এই যে হচ্ছে এরকম দাঁড়াইছে অবস্থাটা, যে দ্বিতীয় পাম্পের কাছে অবস্থা হচ্ছে এখন এরকম, যে পানি ছিল অর্ধেক পানি, এই যে অর্ধেক পানি আছে। দ্বিতীয় পাম্পের অবস্থা দাঁড়াইছে বর্তমানে হচ্ছে কি, যে হচ্ছে এরকম অর্ধেক পানি, এই যে এরকম অর্ধেক পানি, কারণ বাকি অর্ধেক তো প্রথম পাম্প তুলে সে নষ্ট হয়ে গেছে, তাই না। তাই বর্তমান অবস্থা এরকম। তাহলে এক্ষেত্রে তোমার এইচ প্রাইমটা কত হবে, আগে এইচ প্রাইমটা বের করা যাক। সো এইচ প্রাইমটা কী হবে দেখো, একদম এবার দ্বিতীয় পাম্প কী করছে, বাকি অর্ধেক পানি তুলছে। সো প্রথম পানিটুকু তুলতে তাকে স্মরণ ঘটাইতে হবে কয় মিটার, পুরোটা ছিল 10 মিটারের, তাহলে এতটুকু হচ্ছে কত, 5 মিটার আর কি, 5। তাহলে তাকে বাইরে বের করতে স্মরণ ঘটাইতে হবে, এই লেয়ারের পানিকে বাইরে বের করতে স্মরণ ঘটাইতে হবে কত, 5 মিটার। আর একদম নিচের লেয়ারের পানিকে বাইরে বের করতে তাকে কতটুকু স্মরণ ঘটাইতে হবে, একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত, সেটা হচ্ছে পুরা 10 মিটার, পুরা 10 মিটার। তাহলে হচ্ছে 5 আর 10-এর গড় করতে হবে। সে 5 আর 10-এর গড় হবে হচ্ছে 5 যোগ 10। সো গড় করলে কত হবে, এবার তুমি আসো এখানে মানগুলো বসাতে থাকো। সো পি, এবার এম এর মানটা কত হবে, সেম আগের মতোই, যে এম এর জায়গায় কি হবে রো ভি, এই যে রো এর মান হচ্ছে 1000, আর ভি কত পাই আর স্কোয়ার এল। বাকি অর্ধেক পানি, সেখানেও পানি কতটুকু আছে, এখানেও পানি আছে কতটুকু, 5 মিটারে কিন্তু পানি আছে, তাই না। এখানেও পানি কতটুকু, এটা 5 মিটার হলে এইটুকু হচ্ছে 5 মিটার। সো পাই আর স্কোয়ার এল, এল এর মান কত 5, তাহলে হয়ে গেল আমাদের কত রো ভি। এম এর মানটা ডান, জি এর মানটা বসাই দিচ্ছি আমরা 9.8, এইচ প্রাইমের মানটা কত, বাকি সময় বলছে প্রথম ও দ্বিতীয় ক্ষমতা একই হবে কি না। সো তোমাকে উদ্দীপকটা তুমি আরেকবার যদি পড়ে নাও, এখানে কি হবে, যে এখানে কি হবে, যে দেখো কি বলছিল, নির্ধারিত সময় পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। সো 20 মিনিট ছিল তোমার মোট সময় ছিল 20 মিনিট। তার মধ্যে প্রথম পাম্প কতটুকু সময় লাগাইছে, আমি এটাকে লিখে নিলাম, যেটা হচ্ছে ধরলাম যে প্রথম পাম্পের ক্ষেত্রে সময় হচ্ছে T1, প্রথম পাম্পের ক্ষেত্রে সময় হচ্ছে T1। তাহলে বুঝতেই পারছো বাকি কতটুকু সময় হাতে আছে, আসলে সময় হাতে আছে হচ্ছে 20 মিনিট ছিল মোট সময়, 20 মিনিট ছিল মোট সময়, তাহলে 20 মিনিট ছিল হচ্ছে মোট সময়। তার মধ্যে প্রথম পাম্প T1 সময় কাজে লাগাই ফেলছে, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে, তার মানে কি আরও বাকি সময় আছে কত, 20 - T1। এই T1 এর মানটা আমরা শুরুতে যে বের করছিলাম সেটা তুমি এখানে বসাই দিবা। সো T1 এর মানটা বসায়া দিলেই তুমি এখানে পাওয়া যাবা এটার ক্ষমতা কত, এটা পাবা ওয়াটে। পরবর্তী লাইনে তুমি এটাকে হর্স পাওয়ারে বানায় নিতে পারবা, সমস্যা নেই। এটাকে ভাগ দিবা কত দিয়ে, 746 দিয়ে, তাহলে চলে আসবে হচ্ছে হর্স পাওয়ার। তখন তুমি বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় পাম্পের, আর এটা হচ্ছিল আমাদের কি যে প্রথম পাম্পের। প্রথম পাম্পের ক্ষমতা P1, দ্বিতীয়টা হচ্ছে P2, দেখবা কোনটা বড় কোনটা ছোট, শেষ হয়ে যাবে। তাহলে এই যে T1 এর মানটা কি, T1 গণং হতে পায়। সো T1 কই থেকে বসাবা, সো লিখে দিচ্ছি কোন এক জায়গায় যে T1 গণং হতে বসিয়ে, সো এখানে লিখে দিচ্ছি যে T1 গণং হতে বসায়, গণং হতে
বসাবো, হ্যাঁ বসাবো আর কি, শেষ। সো গণক মানে কি শুরুতে, তাই তো। সো আমরা T1টা শুরুতেই পাবো, সেটা আমরা এখানে এসে বসাই দিব। T1 কত সেকেন্ডে বসাবো, অবশ্যই সেকেন্ডে বসাবা, আর এখানে ওইটাকে সেকেন্ডে নিয়ে নিবা, 20 মিনিট না। সো দুইটাকে অবশ্যই তুমি এই কাজটা করে দাও। আমি এখানেই করে দিচ্ছি, আগেই করে দিচ্ছি। এই জিনিসটাকে তুমি খেয়াল করো যে এই বিশের সাথে অবশ্যই তুমি কী করবা, 20 মিনিটকে সেকেন্ডে বানায় নিবা, সেকেন্ডে তুমি অবশ্যই এরকম করে বানায় নিও। সো 20 ইন্টু হচ্ছে 60, ওকে। সো এটা থেকে আমরা বাদ দিব হচ্ছে কত, T1। সো T1টাকেও তুমি কী করবা, সেকেন্ডে নিয়ে বাদ দিয়ে দিবা, ওকে। এত মাইনাস এত সেকেন্ডে। সো সেগুলো বুঝতে পেরেছো। পরেরটা খেয়াল করো যে কী বলছে, 8 নাম্বারটা কী বলছে দেখো, যে 8 হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করলে কত সময় সাশ্রয় হবে। তুমি যদি এখন দ্বিতীয় পাম্পে, পরবর্তী পাম্পটায় 8 হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করো, হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্রে আর কি। সো দ্বিতীয় ক্ষেত্রে যদি এখন 8 হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করে কত সময় সাশ্রয় হবে। আচ্ছা তুমি আগে দেখবা যে তোমার, তাহলে তুমি লিখবা কীভাবে, গণং হতে পাই। সো আমি করে দিচ্ছি এখানে 8 নাম্বারটা, যে গণং হতে পাই, যে গণং হতে পাই, তুমি লিখে নিবা এরকম করে। যে গণং হতে পাই প্রথম পাম্পের সময়, প্রথম পাম্পের সময়, প্রথম পাম্পের সময়। সো প্রথম পাম্পের সময় ইকুয়াল হচ্ছে কত, T1। এই T1 এর মানটা তুমি একটু বের করে নিবা আর কি। প্রথম পাম্পের সময় T1 ইকুয়াল হচ্ছে এই যে বক্স কিছু একটা সেকেন্ডে নিবা। এবার তুমি বের করবা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে, দ্বিতীয় পাম্পের সময়। সো দ্বিতীয় পাম্পের সময় আমরা বের করব, দ্বিতীয় পাম্পের সময়। সো জিনিস সেম, দ্বিতীয় পাম্পের সময়। সো দ্বিতীয় সময় আমরা মাত্রই কিন্তু বের করলাম, এই যে সেম একইভাবে বের করবো আমরা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে সময় বের করবো, আমরা এই সূত্র দিয়ে বের করবো। তাহলে লিখবো কি, সময় হচ্ছে T2, তাহলে আমরা T2 সমান কি লিখবো, লিখবো হচ্ছে mgh বাই হচ্ছে P2। আর তুমি খেয়াল করে দেখো m এর মানটা কত, সেম আগের মতো, যে হচ্ছে এই যে রো ভি, এই যে রো আর ভি কত, পাই আর স্কোয়ার এল, এল এর মান কত এখানে 5 মিটার, অর্ধেক পানি তো এখানে। সো এই যে অর্ধেক পানি, এরকম অর্ধেক পানি, এরকম এই বাকি অর্ধেক পানি আমরা এখানে এবার খালি করতে চাচ্ছি, ঠিক আছে। সো আর এইচ কী হবে, এক্ষেত্রেও যেহেতু অর্ধেক পানিপূর্ণ অবস্থা আছে, সো এইখান থেকে পানি তুলতে আবারও কী হবে, সেই ঘর্ষণটা কীভাবে বের করবো আমরা, সেই হচ্ছে উপরে কতটুকু আছে আমাদের, যে হচ্ছে 5 মিটার পানি উঠাইতে হবে, আর নিচ থেকে একদম কত 10 মিটার সরাইতে হবে। সো 10 আর 5-এর গড় করলে আবারও কত চলে আসবে, 10 5 যোগ করলে 15, 15/2। সো 15। আর P2 কত হবে, এখানে আমরা 8 হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করতেছি। সো 8 ইন্টু কত, 746। তো তুমি দেখবে এখানে একটা সময় আসবে, T2 এর মান একটা আসবে, কিছু একটা আসবে, সামথিং সেকেন্ড। কত সময় সাশ্রয় হবে, তুমি দুইটা যোগ করে দেখবা 20 মিনিটের চেয়ে কতটুকু কম। ব্যবহার করলে কত সময় সাশ্রয় হবে। সো তুমি যদি এরকম তোমাকে দ্বিতীয় ক্ষেত্রে বা প্রথম ক্ষেত্রে, এই কথাটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। সো দ্বিতীয় ক্ষেত্রে সাপোজ তোমাকে বলছে, এখানে কোনো কিছু উল্লেখ ছিল না, সো আমি বলে দিলাম যে দ্বিতীয় ক্ষেত্রে 8 হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করলে কত সময় সাশ্রয় হবে। সো তুমি দেখবা যে T1 তুমি একটা বের করছো, T2 একটা বের করছো, মোট সময়, হ্যাঁ মোট সময়, মোট সময় হচ্ছে বড় হাতের T। সো মোট সময় হচ্ছে বড় হাতের T ইকুয়াল টু T1 যোগ T2, এটা বের করলাম। আর লিখবা সময় সাশ্রয়, হ্যাঁ সময় সাশ্রয়, সময় সাশ্রয় হবে কতটুকু, সময় সাশ্রয় হবে ইকুয়াল টু কত, 20 মিনিট, 20 ইন্টু 60 মাইনাস বড় হাতের T, এই যে বের করে দিবা, বিয়োগ করে দিবা, তাহলে কত সময় সাশ্রয় হবে। মোট সময় 20 মিনিট থেকে মোট সময়টা বাদ দিবা, তাহলে বাবা কতটুকু সময় সাশ্রয় হবে, এই তো হয়ে গেল। সো এইভাবে করে তুমি চাইলেই করে ফেলতে পারো প্রত্যেকটা অঙ্ক। হ্যাঁ যেমন দেখো 9 নম্বর কি বলছে, 9 নম্বরটা তুমি নিজেই খেয়াল করো যে পারবা, করতে হবে না আমার আর। 6 এর পাম্প লাগালে প্রথম ও দ্বিতীয় পাম্পের সময় একই হবে কিনা। সো 6.8 হর্স পাম্প লাগলে প্রথম দ্বিতীয় পাম্পের সময় একই হবে কিনা। তুমি যদি এই জায়গাটার মধ্যে কি করো, তুমি যদি এই জায়গাটার মধ্যে, আমি এটাকেই 9 নাম্বার বানিয়ে দিচ্ছি, খেয়াল করো যে প্রথম পাম্পের ক্ষেত্রে সময় তুমি তো বের করছো, তাই না। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে তুমি সময় বের করবা, তুমি সময়টা বের করবা, এই যে জাস্ট কি হবে, এখানে তুমি বসাই দিবা কত, তোমার প্রশ্ন এটা যদি বলতো যে 6.8 হর্স পাওয়ার, তো 6.87 হর্স পাওয়ার যদি লাগাইতে হয়, মানে হুবহু একটা অনুরূপ একটা পাম্প যদি তুমি লাগাইতা, তখন সেক্ষেত্রে দুই ক্ষেত্রে সময় এক হইতো কিনা, দেখবা এক হবে না। এই T1 বের করছো এবং তুমি এখানে মানগুলো দেখবা, এই মানগুলো দেখবা এখানে যে T1 আর T2 এর মান দুইটা সমান হবে না, কারণ এই দেখো এটা তো আলাদা, তাহলে দুই ক্ষেত্রে মান সমান হবে না আসলে। তো তুমি যদি বলে অনুরূপ একটি পাম্প লাগাই, তাহলে সেক্ষেত্রে কি একই সময় করতে পারবো, তুমি যখন T1 T2 দুইটা বের করো দেখবে একই আসবে না, শেষ হয়ে গেল। ঘনভাবে বলছিল 10 হর্স পাওয়ারে 5 হর্স পাওয়ারে পাম্প লাগিয়ে, যে আমরা কি 5 হর্স পাওয়ারের একটা পাম্প যদি আমরা লাগাই এখানে, হ্যাঁ 5 হর্স পাওয়ারের একটা পাম্প লাগিয়ে
5 হর্স পাওয়ার একটা পাম্প লাগিয়ে পানি তুলে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে শক্তি কত হবে? সো এত বেগে, এত বেগে তুমি মনে করো এত বেগে এক্সট্রা করে নিক্ষেপ করতেছো, কত শক্তি তোমার তাহলে লাগবে আর কি, কত শক্তি তোমার লাগবে। সো তখন তোমার কী করতে হবে, এক্সট্রা তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, সো এত বেগে, ঠিক আছে। সো এত বেগে বলছে কি 5 হর্স পাওয়ারের পাম্প লাগায় তুমি এবার এক্সট্রা 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো। তো সেটা চলো আমরা এখন বের করে ফেলি যে আসলে কত শক্তি আমাদের লাগবে। সো আমরা এখানেই অঙ্কটা করে ফেলি, আসো। সো দেখো আমাদের এটা হচ্ছে আমাদের তাহলে কয় নাম্বার? 10 নাম্বার। 10 নাম্বার আমাদের কি বলছে যে এবার আমরা পানি তুলতেছি, মনে করো কি ঘটনা, যে 5 হর্স পাওয়ারের একটা পাম্প লাগাইছি, মানে আমাদের কি আছে এরকম যে এই হচ্ছে আমাদের পানি অর্ধেক পরিপূর্ণ আছে, এই অর্ধেক পরিপূর্ণ অবস্থা থেকে এবার আমি একটা 5 হর্স পাওয়ারের পাম্প লাগাইছি, পানি উঠাচ্ছি এবং আমরা পাম্পের সাহায্যে কী করছি, এত বেগে একটা বেগ দিয়ে আমরা সিটকে মারতেছি আর কি, তাহলে এক্ষেত্রে কত শক্তি লাগবে, তাহলে শক্তি কি লাগবে, মোট শক্তি কত লাগবে সেটা আমরা বের করি। সো মোট শক্তি কি, একটা হচ্ছে পানি তুলতে একটা শক্তি আমার লাগবে, সেটা হচ্ছে কত mgh প্রাইম, যে আমি এই অর্ধেক পানি যে উঠাবো অবশ্যই শক্তি লাগবে পাম্পের, এবং বাকিটুকুকে একটা বেগে যদি ছুড়ে মারতে হয় তাহলে তার আরও শক্তি লাগবে, হাফ mv স্কোয়ার আরও শক্তি লাগবে। তো সেটা আমরা বের করে ফেলে আসো, এম কী হবে তাহলে মোট শক্তি, তাহলে ডাব্লিউ কী হবে আমাদের, যে mgh প্রাইম, এম এর মানটা কত, এম হচ্ছে রো ভি, সো এই হচ্ছে আমাদের 1000, ভি হচ্ছে কত পাই আর স্কোয়ার এল, এল এর মান কত, হয়েছে অর্ধেক, তাহলে আমরা এখানে বসাই দিলাম হচ্ছে কত, যে হচ্ছে 5, আর জি হচ্ছে 9.8, আর এইচ কত হবে, সো আগের মতো যে এই যে এখান থেকে সেমভাবে বের করবো আমরা। সো এইচ প্রাইমটা কী হবে 0 + 15/2, তাহলে আসবে কত আমাদের সেই 15/2। সো এইচের মানটা আমাদের সেম আসতেছে, যে এখানে 15 ভাগ হচ্ছে 2, আর যোগ হচ্ছে কত, টোটালটা এটা পুরোটার সাথে যোগ হচ্ছে কত, হাফ mv স্কোয়ার। সো হাফ mv স্কোয়ার শেষ, এই যে হাফ এম কত, এম আমরা সেই একটু আগে কিন্তু বের করছি আমরা, যে এই এম যেটা বের হবে সেই এমটাই, আর সাথে হচ্ছে কি ভি স্কোয়ার, ভি এর মান কত, এই যে হচ্ছে আমাদের 10, সো 10 স্কোয়ার। সো আশা করি বুঝতে পারলাম এম কি, এই যে এইটুকু কিন্তু সেই এম, এটাই হচ্ছে সেই এম, বা আমি সেটাকে আসলে এখানে নিচে আলাদা করে লিখে দিচ্ছি সুন্দর করে, সেটা কোনো ধরনের কনফিউশন থাকবে না। এত যোগ হচ্ছে কি হাফ mv স্কোয়ার, এম আবারও সেম আগের মতো, এই যে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে কত সেই 5 ইন্টু এটাই হচ্ছে আমাদের সেই এম, যে হাফ এম, যে ওর সাথে 1000 আছে, 1000টার সাথে থাকবেই, ইন্টু হচ্ছে সেই 1000, এই হচ্ছে কি ভি ইন্টু রো, সো এম ইকুয়াল টু রো ভি, এ দেখো হচ্ছে রো, এই যে ভি, তাহলে সেই হাফ এম সাথে হচ্ছে ভি স্কোয়ার, ভিটা কত 10 স্কোয়ার, শেষ। তো সব যোগ করলে আমরা আসলে পেয়ে যাবো এখান থেকে আমাদের মোট শক্তি, যে মোট শক্তির মানটা কত হবে, এত জুল। সো আশা করি বুঝতে পেরেছি, এরকম অঙ্ক যদি আসে তাহলে আমরা অবশ্যই করতে পারবো। তাহলে এখানে 2 টাকা ছিল, কিছু পানি উঠাইছে এবং তারপরে বাকিটুকু ছুঁড়ে মারছে আর কি, এরকম। আরেকটা কথা শুনে রাখো, শিখে রাখো, যদি কখনো এরকম বলে যে পানি উঠানোর পরে আমরা এখানে উঠানোর পরে আমরা আরও 10 মিটার উঁচু একটা টাঙ্কির মধ্যে পানি জমা রাখতেছি, এরকম যদি কখনো বলে আর কি, যে পাম্প দিয়ে উঠাবো এবং একটা টাঙ্কির মধ্যে জমা রাখবো, তখন সেক্ষেত্রে গড় সরণ কী হবে, এখানে যা বের করছো তার সাথে এখানে যদি 30 হয়, পরে সেই 30 জাস্ট যোগ হয়ে যাবে, শেষ। সো এইটুকু গড় সরণ বের করবা, আর বাকিটুকু উপরেরটুকু কোনো গড় নাই, খালি যোগ করে দিবা, ঠিক আছে। সো এরকম যদি কোনো কাহিনী হয় তাহলে সেটা তুমি আলাদা করে মনে রাখতে পারো, ঠিক আছে। সো এরকম কাহিনী একটু বলে রাখলাম। সো আমি এই অংশটাকে কপি করে রাখতেছি, সো এই অংশটুকুই খালি রাখতেছি, যদি কখনো তোমার এরকম বলে পরবর্তী অঙ্কটায়, কখন এরকম তোমাকে বলে তখন তুমি এই কাজটা করবা। সো আমি এটা তোমাকে আলাদা নিয়ে নিচ্ছি, কোনো দরকার হতে পারে। সো এরকম যদি কোনো কাহিনী ঘটে, কোনো কন্ডিশন আসে তোমার কখনো, সো এটা তো বুঝলাম, এবার বুঝলাম যদি আরও উপরে তোমাকে তুলতে বলে কখনো, আরও উপরে তুলতে বলে, তো আরও উপরে তুলতে বলে, সেটা হচ্ছে কি করবা, তার মানে পাম্পের সাহায্যে আমরা পানি তুলছি, পানি তুলছি এবং আরও 30 মিটার উপরে তুলছি। তো সেক্ষেত্রে কী করবো, গড় সরণ বের করার পরে আমরা কী করবো, যে হচ্ছে আরও 30 জাস্ট অ্যাড করে দিব। সে ব্যাপারটা একটু মাথায় রেখো, কেমন? সো আশা করি আমরা এই সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছি এখান থেকে কী কীভাবে আসতে পারে। এবার আমরা চলো একটু দেখে ফেলি সিকিউ সলভের মধ্যে সিকিউগুলো কীভাবে আসছে, আমরা ধরতে পারি কিনা, চিনতে পারি কিনা। চলো আমরা সিকিউগুলো এবার দেখে ফেলি। এবার চলো তাহলে আমরা সিকিউগুলো দেখি যে আমাদের এই প্রশ্নগুলো পারার মধ্যে কিনা। সো প্রথমে এই প্রশ্ন দেখো, যে হচ্ছে ঢাকা বোর্ড 23 আসছে, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 মিটার, ব্যাসার্ধ 1 মিটার। কুয়াটি পানি শূন্য করার জন্য 6 হর্স পাওয়ারের পাম্প লাগানো হলো, অর্ধেক পানি ওঠানোর পর পাম্পটা নষ্ট হয়ে গেল।
সেই মাত্র যে অঙ্কগুলো করলাম এবং বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরেকটি পাম্প লাগানো হলো, মানে 6 হর্স পাওয়ারেরই আরেকটা পাম্প পরে আমরা লাগাইছি। বলছে 2 পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা। একটু আগেই কিন্তু সেম হুবহু অঙ্কটা আমরা করছি, যে প্রথম ক্ষেত্রে আমরা সময় বের করবো T1, তারপরে পরবর্তী ক্ষেত্রে আমরা সময় বের করবো T2, এবং তখন আমরা কি করব যে হচ্ছে এখানে যে আমরা দেখবো দুইটা সময় মান সেম আসছে কিনা। দেখো কোন অঙ্কটা আমরা একটু তোমাকে দেখাই দিই, মাত্র যে অঙ্কটা আমরা একটু করছি, যে সময় আসলে এই যে এই অঙ্কটা লাস্টে আমরা যে অঙ্কটা লাস্টের আগে যে প্রথম পাম্পের ক্ষেত্রে সময়, দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে সময়, তা দেখবো দুইটা সময় আলাদা আসবে, কারণ ঘর্ষণটা আলাদা। সো তুমি কিন্তু এটা একদম হুবহু তুমি কমন পেয়ে গেলা, বুঝতে পারলা যে এখান থেকে আমরা কীভাবে করতে পারি। সো তুমি অঙ্কটা করে তুমি একটু মিলেও নিতে পারো উত্তরটা এখান থেকে, যে তোমার আসলে হইলো কিনা। একইভাবে চলো আমরা পরের প্রশ্নটা দেখি। চিরাং নম্বর 23 আসছে, বলছে কি পানিপূর্ণ কূপের গভীরতা ব্যাস এত, সো 30 মিনিটে পানি শূন্য করতে পারে। পাম্পের ক্ষমতা বের করো প্রথম ক্ষেত্রে। আর কূপটির প্রথম চতুর্ভাগ ও চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে কিনা। অবশ্যই হবে। প্রথম চতুর্ভাগ মানে কি তোমাকে বুঝতে হবে জিনিসটা, যে প্রথম চতুর্ভাগ মানে হচ্ছে এই প্রথম 4 ভাগের 1 ভাগ। পুরো গভীরতা কত ছিল, যে আমাদের ছিল হচ্ছে 20 মিটার, গভীর ছিল 20 মিটার। তাহলে প্রথম চতুর্ভাগ মানে কি, যে প্রথম এই 4 ভাগের 1 ভাগ, প্রথম 4 ভাগের 1 ভাগ। সো এইটুকু পানি আমাকে খালি করতে হবে, এইটুকুর 1 ভাগ মানে কি, যে 5 মিটার। আর পরবর্তীতে যখন কি বলছে চতুর্থ চতুর্ভাগ, মানে শেষের যেই চতুর্থ চতুর্ভাগ, তার মানে কি এই লাস্টের এই অংশটুকু আর কি, হ্যাঁ লাস্টের এই অংশটুকু, তাহলে হচ্ছে প্রথম চতুর্ভাগ 4 ভাগের 1 ভাগ, তাহলে আসবে কত, 4 ভাগের 1 ভাগ মানে কত হচ্ছে যে 5 মিটার। আর লাস্টের 5 মিটার, সো এই ফার্স্টের 5 মিটার লাস্টের 5 মিটার অবশ্যই কি হবে, সময়ের তারতম্য হবে। কেন তারতম্য হবে, তুমি তো সময় বের করবা নর্মালি, ভাই সময় আমরা সময় মানে কি জানি প্রথম ক্ষেত্রে, তো কি লিখবা mgh'/p। এখানেও সেম জিনিস লিখবা, যে লাস্টের ক্ষেত্রে কি লিখবা, যে T2 সমান সমান যে mgh'/p। সো কোথায় কোথায় আলাদা হবে দেখো, আমাদের কিন্তু এখানে পাম্পের ক্ষমতা বের করছো গ নাম্বার, সেই গ নাম্বার থেকে তুমি বসাবা, এখানে ক্ষমতা বসাবা। এইচ প্রাইমটা তোমার আলাদা আলাদা আসবে, কারণ এখানে কি আসবে দেখো, প্রথম ক্ষেত্রে আমাদের এইচ প্রাইমটা কত হবে, যে এই কত আছে 5 মিটার না, প্রথম 5 মিটার, তাহলে এতটুকু। তাহলে এই যে এটুকু বের করতে 0, আর এটুকু পানি বের করতে হচ্ছে 5, তাহলে গড় করলে কত হবে 0 + 5/2, তাহলে 2.5 মিটার হবে এখানে। তাহলে আসবে হচ্ছে 2.5 মিটার। আর লাস্টের ক্ষেত্রে কি হবে দেখো, এই যে এই পানি আর এই পানি বের করতে হবে, এইটুকু সরাইতে হবে কত, এটুকু 5 মিটার হলে উপরেটুকু হচ্ছে 15 মিটার, আর এই উপরেটুকু কত 20 মিটার, তাই না? এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করছিলাম। সো 15 আর 20 এর গড় করলে কত চলে আসবে, 15 আর 20 এর গড় করলে কত আসবে 35/2, তার মানে কত আসবে 17.5, তাহলে এত মিটার। সো বুঝতে পারছো এইচ এর মানটা আলাদা হবে, তার মানে কি সময়টাও আলাদা হবে, টি আর T1 T2 সমান হবে না। সো এটাও তুমি সেম একইভাবে বের করে ফেলতে পারবা। সো এই অঙ্কগুলো তুমি এখান থেকে সেম একইভাবে এখান থেকে করে নিবা, ঠিক আছে? করে তুমি এখান থেকে বের করবা, যে দেখবা এখানে কত কত আসে। দেখো প্রথম ক্ষেত্রে কত আসে 2.5 আসছে, আর লাস্টের ক্ষেত্রে দেখো 17.5 মিটার আসছে। সো তুমি এত কিছু দেখার দরকার নেই, তুমি যেভাবে শিখছো এভাবে তুমি বসাই খালি উত্তর মিলাবা, তো সব তোমার হচ্ছে, ঠিক আছে? এত নিয়ে প্যারা খাওয়া দরকার নেই। সো সেম একইভাবে দেখো বিদ্যুৎ চলে যাওয়ার আগে বা পরে পানির তোলনের কোন ক্ষেত্রে বেশি সময় লাগবে, তুমি দুই ক্ষেত্রে আবারও সেম। সো সেম একই রকম প্রশ্ন তুমি দেখো, যে প্রশ্নগুলো তোমাকে জাস্ট দেখায় যে কোন ক্ষেত্রে, দেখো এখানেও সেই সময় বের করতে বলছে, কোন পাম্পটির ক্ষমতা বেশি, প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করে, ওই যে কত সময় কাজ করেছিল, নষ্ট হওয়ার আগে কত সময় কাজ করছিল। তো সেম একইভাবে তুমি দেখবা করতে পারবে, একই রকম যা করছি আমরা এর বাইরে কোনো অঙ্ক নাই। প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করে, দেখো এখানে সেম প্রথম পাম্পটি মিনিটে কীভাবে পানি উত্তোলন করবে, এই অঙ্কটা একটু আগে আমরা করে আসলাম। বা উদ্দীপকের উভয় ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই ছিল কিনা, প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে সময় একই ছিল কিনা। সো সেম প্রত্যেকটা অঙ্কই তুমি দেখবে, এখান থেকে প্রত্যেকটা অঙ্ক আমরা করে আসছি, কোনো অঙ্কের মধ্যে তুমি আসলে পারো না এমন কিছু পাবো না। তোমাকে আমি এবার একটু এখান থেকে সরাসরি হচ্ছে প্রশ্নগুলো দেখায়, 24 সালের প্রশ্নগুলো দেখায়, যে এই প্রশ্নগুলো তুমি আসলে পারবা কিনা। দেখো প্রত্যেকটা অঙ্কই তুমি করে দেখবে, যে সব একই রকম যা আমরা করছিলাম। এবার তোমাকে আমি স্পেশালি 24 সালের প্রশ্ন একটু দেখাই। দেখো 24 সালের প্রশ্ন এই যে এখান থেকে একটু দেখাই, এই যে হচ্ছে আমাদের 24 সালের প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের ঢাকা 24। সো প্রথমে হচ্ছে আমাদের ডিবি 24। সো দেখো এই প্রশ্নটা তুমি পারো কিনা পড়ে দেখো, একই রেঞ্জের প্রশ্ন তুমি পাবা। বলছে একটি পানির ট্যাঙ্কের গভীরতা এত মিটার, ব্যাস 4 মিটার। ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য পাম্প লাগানো হলো। পাম্প চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্প নষ্ট হয়ে গেল, অর্ধেক না 1/4, মানে প্রথম 5 মিটার খালি করে নষ্ট হয়ে গেছে। আর 20 মিটারের মধ্যে 1/4 মানে কি প্রথম 5 মিটার। সো বাকি পানি শূন্য করার জন্য আর একটা পাম্প লাগানো হলো। বলছে কি প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিট শূন্য করতে পারে, তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্বক্ষমতা বেশি।
তার মানে কি এখান থেকে তুমি তো একবার ক্ষমতা তুমি একবার বের করবা, গণনা বের করছো, গণনা পাইছো, আর পরবর্তীতে বাকি 20 মিনিটের শূন্য করছে মানে কি তাহলে P2 বের করবা, দেখবা কার ক্ষমতা বেশি। অলরেডি আমরা করছি যে ক্ষমতা বের করা, যে কার ক্ষমতা বেশি, খুবই সিম্পল। পরটা ছিল হচ্ছে আমাদের এখানে রাজশাহী বোর্ড 24-এর অঙ্ক। সো এটা দেখবা রাজশাহী 24, সো এখানেও দেখো পারো কিনা। বলছিল এক্স পাম্পটির ক্ষমতা বের করো, এক্স ও ওয়াই পাম্প দ্বারা বি কোয়াকে একই সময় পানি শূন্য করা যাবে কিনা, মানে এখানে পানি শূন্য করতে একই সময় লাগছে কিনা তুমি দেখবা T1 T2, এবং দেখবা T1 T2 সম্পর্কটা কি সমান আসছে নাকি হচ্ছে ছোট বড় আসছে কি আসছে। সো T1 T2 তোমার কাজ হচ্ছে এটা বের করা আর কি, ঠিক আছে। সো T1 T2, সো এখান থেকে T1 T2 একই ঘটনা। এ ও বি পানিপূর্ণ কুয়া, গভীরতা এত বলা আছে এবং ব্যাস এত, হ্যাঁ দুইটা কুয়া আর কি। এক্স ও ওয়াই পাম্প যাদের কর্মদক্ষতা বলা আছে, কিন্তু কর্মদক্ষতা থাকলে আমরা জানি কি করতে হয়, যে কার্যকর ক্ষমতা বের করার সময় কিন্তু এই কর্মদক্ষতা কাজে লাগাতে হবে। যে এ কুয়া 24 মিনিটে পানি শূন্য করতে পারে, আর ওয়াইয়ের ক্ষমতা খেয়াল করে, এই যে ক্ষমতা লেখা আছে এটা কি ক্ষমতা, তার মানে প্রদত্ত ক্ষমতা। সো অলরেডি কিন্তু এই জিনিসগুলো শিখাইছি, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। সো এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে এই প্রদত্ত ক্ষমতা ব্যবহার করতে হবে। এই তুমি যখন কি করবা, যে হচ্ছে এই ওয়াই পাম্পের ক্ষেত্রে তুমি কি করবা, বা এক্স পাম্পের ক্ষেত্রে তুমি যখন কি করবা, যে হচ্ছে এই সময় বের করবা বা ক্ষমতা বের করবা, সেটা অবশ্যই প্রদত্ত ক্ষমতাকে ব্যবহার করতে হবে। কারণ এখানে কি, মানে এটাকে প্রদত্ত ক্ষমতা ধরতে হবে, কারণ এখানে কি দেওয়া আছে, এখানে তোমাকে হচ্ছে কর্মদক্ষতা দেওয়া আছে। সো এরকম প্রশ্ন আমরা অলরেডি প্র্যাকটিস করেছি কর্মদক্ষতা দিয়ে। আরেকটা প্রশ্ন দিনাজপুর বোর্ড 24-এ আসছে, বলছে যে হচ্ছে এত এত কর্মদক্ষতা দেওয়া আছে 75%, অবশ্যই খেয়াল রাখবা। পাম্পটির ক্ষমতা বের করতে বলছে হর্স পাওয়ারে, এবং বলছে বাকি অর্ধেক পানি শূন্য করতে একই সময় লাগবে কিনা, তার মানে সেই সেম সময়ের অঙ্ক। সো এই হচ্ছে আমাদের অঙ্কগুলো। আরেকটা অঙ্ক এখানে আছে, সেটা হচ্ছে দেখো, এটাও হচ্ছে 24 সালে আসছে। এক্স আর ওয়াই পাম্পের মতো X1 X2 লেখা এবার এখানে, যে X1 X2 পাম্প দ্বারা W2 যে কুয়া আছে সেটাকে পানি শূন্য করা যাবে কিনা, পাম্প দ্বারা কুয়াকে একই সময় পানি শূন্য করা যাবে, মানে এখানেও সেম একই সময়, মানে কি এখানে T1 T2 সময় সেম কিনা, একই রকম কাহিনী পাম্পটার ক্ষমতা নির্ণয় করো। প্রত্যেকটা অঙ্ক তাহলে বুঝতে পারছো যে শুরুতে যে আমরা ওয়ান শট কোশ্চেনগুলো সলভ করছি সেগুলোর মতোই, তাহলে ওই অঙ্কগুলোই তুমি যদি ভালো করে করো, আর তারপরে শুরুর দিকে যেই হচ্ছে বোর্ডগুলো দেখাচ্ছিলাম যে 23 সালে বা 22 সালে, সেই অঙ্কগুলো তুমি HW করে ফেলো এবং করে উত্তরগুলো মিলাবা। যেভাবে শিখেছি ঘর্ষণ বের করা, ঠিক সেভাবে তুমি করবা, করে তুমি উত্তরগুলো মিলাবা, দেখবা যে মিলতেছে কিনা, পারতেছো কিনা। অবশ্যই তোমার এই HWগুলো করা উচিত, ওই যে ওই অঙ্কগুলো সেগুলো প্র্যাকটিস করা উচিত, এই অঙ্কগুলো তোমার একটু প্র্যাকটিস করা উচিত, করে দেখা উচিত, তো তোমার উত্তরগুলো মিলতেছে কিনা, তো তোমার একটা কনফিডেন্স আসবে, পরীক্ষায় তুমি অবশ্যই করতে পারো। যতই তুমি শুরুর অঙ্কগুলো ভালো পারো, এই লাস্টের এই অঙ্কগুলো তোমাকে একটু হাতে কলমে ধরে করতে হবে। তো কেউ যদি বলো যে ভাই তাহলে কীভাবে প্র্যাকটিসটা করবে, এখান থেকে প্রথমত তুমি শুরুর যে অঙ্কগুলো করাইছিলাম সেই সবগুলো অঙ্ক তুমি হাতে কলমে একবার করবা, তারপর এই অঙ্কগুলোও তুমি যে বোর্ডে বিভিন্ন আসে, এখানে আমি স্লাইডের মধ্যে সমস্ত অঙ্ক পাবা, যে এই কুয়া বা কর্মদক্ষতা থেকে যত অঙ্ক আসছে, তো সেই অঙ্কগুলো তুমি যদি একটু প্র্যাকটিস করে রাখো একটা 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 করে ধরে ধরে, তুমি দেখবে যে তোমার কোনো কনফিউশন থাকবে না, পরীক্ষার হলে কনফিডেন্টলি করতে পারবা। সো এটাই অবশ্যই সবাই করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্র্যাকটিসটা অবশ্যই করো। দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।